সবাই তো জানেন আজকে আমাদের এই মুহূর্তের সেশনটা কি, কিসের উপরে? জি স্যার জানি, ই কমার্স। ই কমার্স। ই কমার্সে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, একটা হলো ই, একটা হলো কমার্স, তাই না? এখন এই ই আর কমার্স এই দুইটা দিয়ে কি বোঝেন, কি বোঝাচ্ছে বা কি বুঝেন আপনারা একটু বলেন। ই কমার্স হলো এমন একটা জিনিস। জি, একজন বলছেন ইলেকট্রনিক কমার্স, আরেকজন ভাই বলছিলেন, আপনি বলেন আপনি কি বোঝেন। ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স, মানে যেখানে কিনা অনলাইন প্রোডাক্ট বা ওয়েবসাইটে থাকবে, শোকেস থাকবে, ওটাকে আমরা ই কমার্স হিসেবে ই কমার্স বলবো। গ্রেট। শোকেসিং একটা খুব সুন্দর শব্দ আপনি ইউজ করেছেন, যে প্রোডাক্ট শোকেস করা থাকবে, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা কিনবো ই কমার্সের মাধ্যমে। এখন ভার্চুয়াল বিজনেস সাইটও বলা যায় মেবি। ভার্চুয়াল বিজনেস সাইট, ফ্যান্টাস্টিক, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড শুনলাম, ভার্চুয়াল। ভার্চুয়াল ওয়ার্ডটা আমার সেশনগুলোতে খুব কমই শুনেছি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ড। এই ভার্চুয়াল মানেই হলো আমরা যেটাকে আরেকটা ভার্সন আমরা ইউজ করি সেটাকে বলে হলো ডিজিটাল। ইউজুয়ালি যে শব্দটা ইউজ হয় সেটা হলো ডিজিটাল, কিন্তু অ্যাকচুয়াল শব্দটা হলো ডিজিটাল। বলতে সাধারণত ভার্চুয়াল বললে আমরা যে শুধু ধরেন আচ্ছা, কে বলতে পারবেন ডিজিটাল আর ভার্চুয়ালের মধ্যে তফাৎ কি? আমি না বলে আপনাদের কারো থেকে শুনি। ভার্চুয়াল মানে হলো গিয়ে অনলাইন বেসড, আর ডিজিটালাইজেশন তো সর্বক্ষেত্রেই হইতে পারে, বাট ভার্চুয়াল জিনিসটা শুধুমাত্র অনলাইন বেসই হয়, মানে আমি যতটুকু জানি, আমার ধারণা মতে এতটুকু, এর বাইরে আমি কিছু বলতে পারতেছি না। আর কেউ? আর কেউ? আমরা আচ্ছা, আমি সেশনটাকে আশা করব, ধরেন আমি যদি আপনাদেরকে আমার যেই টপিকগুলো আছে সেই টপিকটাই যদি শুধু বলে যাই বা পড়ায় যাই, তাহলে যেটা হবে যে আপনাদের কাছে অনেক কিছুই মনে হবে যে আপনাদের কাছে রিলেভেন্ট না, বা অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। সো আপনারা, আমি সেশনটা এইভাবে নেই যে আপনাদেরকে আমি প্রশ্ন করবো, আপনারা যে আনসার দিবেন সেই আনসারের বেসিসেই আমার পুরো সেশনটা হবে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আপনাদেরকে যে প্রশ্ন করবো সেভাবে যে আনসারগুলো দিবেন, সেই আনসারের অনুযায়ী আমি আপনাদেরকে নেক্সট পার্ট গুলা বা প্রতিটা জিনিস বোঝানোর চেষ্টা করব। তাহলে কি হবে, আপনাদের কাছে মনে হবে যে এটা অনেক বেশি রিয়েল, অনেক বেশি রিলেভেন্ট আপনাদের জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ভার্চুয়াল আর ডিজিটাল জিজ্ঞেস করছিলাম। আপু কি বলেছিলেন একবার বলেন তো? ভার্চুয়াল মানে অনলাইন বেস, মানে যেটা ইন্টারনেট বেস, আর ডিজিটালাইজেশন তো যে কোনো প্রোডাক্টের হইতে পারে, তারপরে বিভিন্ন ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিজিটালাইজেশন করতে পারি। আর ভার্চুয়াল জিনিসটা অ্যাকচুয়াল ভাবে মেবি ইন্টারনেট বেস হয়, মানে আমার যতটুকু জানা আছে। নাইস। এই ভার্চুয়ালের আমরা বলি না ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল মিটিংটাই হলো অনলাইন মিট করা, অনলাইন মিট হওয়া। ঠিক আছে, তো ভার্চুয়ালটা জিনিসটাই হলো যে আমরা ফিজিক্যালি কোথাও প্রেজেন্ট না হয়ে বা কোথাও কিছু না গিয়ে আমরা অনলাইনের মাধ্যমে আমরা গেলাম, সেখানে অনলাইনে যে কোনো ভাবে হইতে পারে, হোয়াটসঅ্যাপে হইতে পারে। আমরা এখন ভার্চুয়াল মিট করছি, আমরা এখন যে মিটটা করছি এটা কি মিট করছি? ভার্চুয়াল মিট করছি। আর কোথায় কিভাবে মিট করছি? ডিজিটাল প্ল্যাটফর্মে মিট করছি। বুঝতে পারছেন এক্সাম্পলটা? জি স্যার। আমরা মিটটা হচ্ছে ভার্চুয়াল, যেটা সামনাসামনি না, মানে একদম মানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকা না। আমরা এক একজন এক এক জায়গায় আছি, আমরা অনলাইনে মিট করছি, কিন্তু মিটটা করছি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে, গুগল মিটে করছি আমরা এখন, তাই না? তো বুঝতে পারছেন দুইটাই কিন্তু ডিজিটাল ভার্সন। মিটিং এর ডিজিটাল ভার্সন হলো ভার্চুয়াল মিটিং গুলা, আর করছি হলো কথা বলছি হলো ডিজিটাল ব্যবসা নিয়ে, ডিজিটাল বিজনেস নিয়ে, ডিজিটাল কমার্স নিয়ে বা ই কমার্স নিয়ে। ঠিক আছে,
এখন ই কমার্সের ডেফিনেশন একজন বলেছেন যে আপনারা বলেন ই কমার্সের ডেফিনেশন বলেন। ই আর কমার্স তো বুঝলাম, এখন ই কমার্সের ডেফিনেশন বলেন, শুনি একটু। ই কমার্সের ডেফিনেশন বলতে ওই যে যেটা বললাম যে যেখানে আমাদের কোনো একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের মধ্যে কোনো প্রোডাক্টটা ডিসপ্লে আকারে বা শোকেস থাকবে যেখান থেকে আমরা সহজে প্রোডাক্টটা কেনা মানে ক্রয় করতে পারি, ওইটাই বুঝি আমি ই কমার্স। রাইট। আজকের এই সেশনে দুইটা সুন্দর শব্দ আমি শুনলাম, একটা হলো ভার্চুয়াল, একটা হলো শোকেসিং। তো শোকেসিং তো আমরা সাধারণত বুঝি যে শোকেসের মধ্যে জিনিসটা সাজায় রাখা, যেটা আমাদের বাড়িতে আছে, কিন্তু এটা কিন্তু যে কোনো শপের ক্ষেত্রেও কিন্তু শোকেসিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা খেয়াল করেছেন যখন আমরা সুপার শপে যাই, আমরা যখন আগরা, স্বপ্ন, মিনা বাজার বা এই ধরনের যখন সুপার শপে যাই বা বড় বড় শপে যাই, তখন খেয়াল করবেন সবচেয়ে, আপনারা কি জানেন যে ওইসব জায়গায় চকলেট গুলা কোথায় রাখা হয়? একদম সবার সামনে ডিসপ্লে আকারে, কেন? যাতে যাতে ক্রেতার বা চোখ এখানে পড়ে ইজিলি। আর কেউ বলবেন এটা কেন রাখা হয়? এটা মনে হয় প্যারিশেবল, মানে তাড়াতাড়ি নষ্ট হয়। পেরিশেবল তো আমি আমার শপের পেছনের রেখেও রাখতে পারি, এটা কেন একদম ক্যাশ কাউন্টারের কাছে রাখা হয় জানেন? বাচ্চারা আকর্ষণ করার জন্য। এক্স্যাক্টলি। যখন পেমেন্ট করতে আসে, আপনি পুরা ধরেন শোরুম আপনি 1 ঘন্টা ধরে ঘোরাফেরা করছেন, কোনো সমস্যা নাই, আপনি জানেন শোরুমের ওই জায়গাতে চকলেট পাওয়া যায়, আপনি আপনার বাচ্চাকে নিয়ে ওইখানে আপনি যাবেন না চকলেট সেকশনে। আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যাই, আমি চকলেট সেকশনটা অ্যাভয়েড করি, ওই সেকশনে আমি যাই না, ওই কোণা থেকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে ঘুরে বেরিয়ে চলে আসি। কিন্তু যে সেল করবে সে তো চকলেটও সেল করবে, সে কি করে, আমি ক্যাশ কাউন্টারকে আমি পাশ কাটায় চলে যেতে পারবো না, সে ক্যাশ কাউন্টারের চোখের সামনে চকলেট গুলো রাখে। তো ওখান থেকে বাইপাস করে আমি চলে আসলাম, আসার পরে আমার বাচ্চা ক্যাশ কাউন্টারে এসে পরে বলবে, বাবা ওই যে দেখা যায় স্নিকার, কিটক্যাট। বুঝতে পেরেছেন? আমি কি ওই জায়গাটা অ্যাভয়েড করতে পারবো না। তাহলে তার শোকেসিং যে আইডিয়াটা, তাদের এই যে শোকেসিং করলো, সে এমন ভাবে শোকেসিং করলো যে কোনোভাবেই আমি এটা অ্যাভয়েড করতে পারছি না। হয়তো আমার বাচ্চাকে এবার বুঝাই নিয়ে যাচ্ছি, পরের বার যখন আসবো তখন আমার কিছু না কিছু কিনে দিতে হবে। অনেকের বাচ্চা তো ওখানে আমরা প্রায়ই দেখি যে কান্নাকাটি শুরু করে দেয় কিনে না দিলে, সে কিন্তু পরেরটা ওখানে রেখে সেল করে দিচ্ছে। এখন আমি কিন্তু কোনোভাবেই তাকে বলতে পারছি যে আপনি এটা এখানে কেন রেখেছেন। সো এই যে শোকেসিংটা এমন ভাবে করছে যেটা ফ্যান্টাস্টিকলি সেল হচ্ছে। এখন আমরা ধরেন ইয়েতে গেলাম, যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম বা যে কোনো একটা ফেসবুক পেজে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম ফেসবুকের বিজনেস পেজ যেগুলো আছে সেগুলোতে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম সেখানে বাচ্চাদের প্রোডাক্ট সেল হচ্ছে। কিছুক্ষণ পরে আমরা স্ক্রল করে একটু নিচে নেমে দেখলাম সেখানে লেডিস জামা কাপড় সেল হচ্ছে। কিছুক্ষণ পরে স্ক্রল করে নিচে নেমে দেখলাম ছেলেদের শু সেল হচ্ছে। আরো একটু নিচে নেমে দেখলাম সেখানে সবজি সেল হচ্ছে। নেক্সট টাইম যখন কোনো প্রোডাক্ট কিনতে হবে বা কিনতে প্রয়োজন হবে আমার, আমি কি স্পেসিফিক্যালি ওই ওয়েবসাইটে ঢুকবো, নাকি যারা শুধু শু সেল করছে তার কাছে বেশি যাব আমি? যারা কিনা শু সেল করছে তাদের কাছে যাব। এখন আপনি জুতা কিনতে আপনি আগরায় যাবেন, নাকি জুতা কিনতে আপনি বাটা, বে, অ্যাপেক্স তাদের শোরুমে যাবেন? বাটাতে যাব। এক্স্যাক্টলি। তো শোকেসিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আগরাতে যখন আপনি গিয়েছেন, এখন যেখানে আপনি জামা কাপড় বা স্বপ্নতে সবসময় দেখা যাচ্ছে যে একটা সেকশন থাকে স্বপ্ন ফ্যাশন। তো স্বপ্ন ফ্যাশনের পার্টে গিয়ে দেখলেন ওখানে আপনার মাছ রাখা আছে, ওখানে সে মাছ বিক্রি করছে। আপনি ওই ফ্যাশনের ওখানে জামা কাপড় কিনতে ঢুকবেন? আপনি কেনার যাচ্ছিলেন ওখানে, বা ধরেন ওখানে আপনার সবজি রাখা আছে, আপনি কি ওই সেগমেন্টে ঢুকবেন? আপনি ঢুকবেন না। সো শোকেসিংটা ই কমার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবেন যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে তারা আলাদা করে রাখে হট ডিল বা ধরেন সুপার ডিল অথবা ডিসকাউন্ট লিখে একটা সেগমেন্টটাকে আলাদা করে। যারা ভ্যারাইটি আইটেম সেল করছে, প্রোডাক্ট সেল করছে, তাদের ওখানে গেলে আপনি একসাথে মিক্স অল প্রোডাক্ট পাবেন না। আপনি যদি অল প্রোডাক্টে ক্লিক করেন শুধু তারপরেই আপনারা অল প্রোডাক্ট পাবেন, না হলে আপনার অল প্রোডাক্ট পাবেন না। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সেটা সেগমেন্ট করা আছে। আপনি কোথাও গেলে দেখবেন আপনি বাম পাশে বা উপরে তারা যে আপনার অপশনগুলো দিয়ে রেখেছে, সেখানে দেখবেন যে ড্রেস,
শুজ অথবা লেদার প্রোডাক্টস, গ্যাজেটস আলাদা আলাদা করা আছে। আমরা যখন দারাজে ঢুকি, আমরা দারাজে যে কে কে প্রোডাক্ট কিনেছেন? কেউ কিনেছেন আপনাদের মধ্যে থেকে দারাজ থেকে? কিনেছি স্যার। জি স্যার। আচ্ছা, আপনার দারাজ থেকে যে প্রোডাক্ট কিনেছেন, জি, দারাজ থেকে যিনি প্রোডাক্ট কিনেছেন যে কোনো একজন বলেন যে একদম প্রোডাক্টের কেনার পারচেজের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত প্রোডাক্ট রিসিভ করা পর্যন্ত টোটাল প্রসেসটা একটু বলেন, কি কি করেছেন আর কিভাবে পেয়েছেন? ফার্স্টে আমার রেফারেন্স অনুযায়ী প্রোডাক্টটা দেখেছি, প্লাস ওখানে ওই প্রোডাক্টের রিভিউ থাকে, রিভিউ দেখেছি। তারপর যতটা দরকার বা একটা হলে একটা, যদি এর বেশি দরকার হয় প্লাস দিয়ে অ্যাড করেছি, দেন অর্ডার প্রেস করেছি। প্লাস যারা এটা সেল করছে তাদের সাথে ওখানে কথা বলার সিস্টেম আছে। হ্যাঁ, তারপরে ওরা আমাদের যতটুকু যে ইনফরমেশন গুলো দরকার ওটার পরে আর রাইডার এখানে আসা পর্যন্ত উনি কোথায় আছে ওটা পর্যন্ত টেক্সট করা হয়। তো এইভাবে অর্ডার রিসিভ করা হয় আর কি। আচ্ছা, তো আপনি যখন কিনেছেন এই কেনার প্রসেসটা একটু বলেন। আপনি তো প্রোডাক্টটা দেখলেন, আপনি তারপরে আপনার 2টা কোয়ান্টিটি দরকার, প্লাস দিয়ে আপনি কোয়ান্টিটি একটাকে 2টা করলেন, তারপরে কি করলেন? মানি একটা পার্ট থাকে, মানে টোটাল ভ্যাট সহ বা আপনার এটাকে কি বলে রাইডিং কস্ট সহ টোটাল একটা অ্যামাউন্ট থাকে। তো ওই ডেলিভারি চার্জ অ্যামাউন্ট, বলে, হ্যাঁ। জি 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 ডেলিভারি চার্জ। টোটাল অ্যামাউন্টটা কেউ যদি অনলাইন করতে চায় অনলাইন, আর না হয় হোম ডেলিভারিতে, ক্যাশ অন ডেলিভারি করলে ক্যাশ অন ডেলিভারিতে করে। আমি প্রায় ক্যাশ অন ডেলিভারি করেছি। কেন কেন অ্যাডভান্স পেমেন্ট করেননি? অ্যাডভান্স পেমেন্ট মানে আমার এটাই, মানে আমি শুরু থেকে এটাই করে এসেছি। প্রোডাক্টটা চেক করার জন্য আমরা কেউ অ্যাডভান্স পেমেন্ট করি না। আসলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টে যদি ভেজাল থাকে তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন দেওয়ার চেষ্টা করি, যাতে আমরা মানে ডিফেক্টটা চেঞ্জ করে ভালো একটা প্রোডাক্ট পাইতে পারি। আচ্ছা, তো দারাজ তো একটা রিনোন কোম্পানি, তার তো রিটার্ন পলিসি আছে। আপনি এখন প্রোডাক্টটা নিলেন, নেওয়ার পরে যদি প্রোডাক্টটা ভালো না হয় আপনি অ্যাডভান্স পেমেন্ট করে নিলেন, ক্যাশ অন ডেলিভারিতে নিলেন না, নেওয়ার পরে দেখা গেল যে ব্যাপারটা ভালো না, আপনি তাকে ফেরত দিচ্ছেন, সে তো আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। সেক্ষেত্রে কোম্পানির তো কিছুই আসবে যাবে না, বাট মনে হয় আমার সময়টা নষ্ট হবে। দেখা যাবে আমি একটা প্রয়োজনের জন্য যদি প্রোডাক্টটা অর্ডার করে থাকি, ওটা রিটার্ন করে আসতে আসতে আমার তো ওই সময়টা নষ্ট হলো। তাতে একদিন হলে ওই একটা দিন তো আমার দেখা যায় সময় তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র সময়ের জন্য। তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারি কে প্রেফার করছেন। এখন বলেন তো, বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কে নিয়ে আসছে প্রথম? এই সিস্টেমটা কে নিয়ে আসছে প্রথম, বা কেন আসছে? ফুড পান্ডা। আর কেউ? বলেন বলেন, কেউ বলেন, নাম বলেন, কারণ কোম্পানির নাম তো অভাব নাই বাংলাদেশে। অনেক রিনাউন কোম্পানি আছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলোর নাম আমরা জানি। বলতে থাকেন, একটা না একটা তো লেগেই যাবে, দেখি কারটা লাগে। 10টা নাম বলেন। স্যার রেডেক্স বা লালমুখ, সরি রেডেক্স। রেডেক্স তো কুরিয়ার কোম্পানি, ওরা তো কোনো প্রোডাক্ট সেল করে না। অ্যামাজন তো বাংলাদেশে নাই। সুমন হোসেন বলছেন দারাজ আর রকমারি, 2টা নাম পেয়েছি। রকমারি, মেবি রকমারি। রকমারি নাম পেয়েছি, মেবি রকমারি। রকমারি কেন মনে হলো? রকমারি কেন মনে হলো কারণ প্রথম আমাদেরকে দেখা যেত অ্যাডভান্স পেমেন্ট, আমাদের মিনিমাম ডেলিভারি চার্জটা সব জায়গায় পেমেন্ট করা লাগতো, বাট রকমারিতে প্রথম অবস্থায় ক্যাশ অন ডেলিভারি অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হয়। খুব সম্ভবত সালটা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না এখন। ই-কুরিয়ার মেবি, ডিএইচএল। না, ই কুরিয়ার হলো কুরিয়ার কোম্পানি। রকমারি বলছেন আপনি প্রথম ক্যাশ অন ডেলিভারি স্টার্ট করেছে। রকমারি স্টার্ট হয়েছে বলেন তো? রকমারি তো মূলত বুক সেল কোম্পানি, অনলাইন বুক স্টোর। অনলাইন বুক সেল, হ্যাঁ।
রকমারি স্টার্ট হয়েছে জানুয়ারি 2012 সালে, বুঝতে পেরেছেন? রকমারি থেকে আপনি প্রথম প্রোডাক্ট কবে কিনলেন? আমি প্রথম প্রোডাক্ট কিনেছি 2018 সালে, এবং খুবই হ্যাসেল করে, কারণ আমার গ্রামের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে। দেখা গেছে আমাদের ঢাকা থেকে জেলা শহরে গেছে, জেলা শহর থেকে আবার আমাকে নিতে হয়েছে। আমাদের মানে ক্যাশ অন ডেলিভারি একেবারে আমি যে এখন যেভাবে আমরা বাড়ি মানে ঘরের সামনে পাই, ওইরকম আমরা ওই সময় পাইনি। 2018 সালে। 18 সালে, ইউ আর রাইট। রকমারি.com বাংলাদেশের প্রথম ক্যাশ অন ডেলিভারি নিয়ে এসেছিল, এবং সেটা খুব সম্ভব তখন 64 জেলায় থাকলেও এখন বর্তমানে যেরকম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেলিভারিটা দেওয়া হয়, সেরকম তখন দেওয়া হতো না। শুধুমাত্র জেলা শহরগুলো পর্যন্ত খুব সম্ভবত ডেলিভারি দেওয়া হতো। এবং তার কারণ আমাদের পিরোজপুর পর্যন্ত ডেলিভারি গিয়েছে। তারপর আমার মানে আমাদের উপজেলা শহর থেকে পিরোজপুরে এসে আমাকে বই রিসিভ করতে হয়েছে, তারপরে নিতে হয়েছে। মানে Exactly. তখন আমি পেমেন্ট অবশ্যই আমি তখন করছি, বাট আমি আমার বাড়ি পর্যন্ত তখন পাইনি। গুড। তাহলে এই যে আপনি অর্ডার করলেন, অর্ডার করার পরে আপনার কাছে প্রোডাক্টটা গেল, এই পুরো এই যে সিস্টেমটাকে ধরেন রকমারির জন্য এই পুরো সিস্টেমটা কি আসলে, এটাকে কি বলে? সে যে মাঝখানে ডেলিভারি কোম্পানি ইউজ করেছে, সেই ডেলিভারি কোম্পানি আপনার কাছে গিয়ে প্রোডাক্ট ডেলিভারি করেছে, ক্যাশ নিয়েছে, ক্যাশ নিয়ে আবার রকমারিকে ব্যাক করেছে, রকমারি আবার যাদের কাছ থেকে যেসব সেলারদের বই বিক্রি করছে তাদেরকে তাদের টাকা পরিশোধ করেছে, আবার তাদের কাছ থেকে বই নিয়ে আসছে, এই পুরো সিস্টেমটাকে কি বলে? কে বলতে পারবেন? হ্যাঁ, লজিস্টিক্স। কিন্তু এটার আরেকটা নাম আছে, এটা ইটস এ পার্ট অফ বিজনেস। বিজনেস তো অফকোর্স, প্রত্যেকটা জিনিসই যেখানে লেনদেন আছে সেটাই ব্যবসা, কিন্তু এই পুরো সিস্টেমটাকে কি বলে? দীপা বলছেন ই কমার্স। না, পুরো সিস্টেমটাকে ই কমার্স বলে না, পুরো সিস্টেমটাকে লজিস্টিক্স। ঠিক আছে, কিন্তু এটা আরো স্পেসিফিক নাম আছে। লজিস্টিক্স আসলে ওই বড় জিনিসটা একটা পার্ট, যেটাকে বলে সাপ্লাই চেইন। কেউ শুনেছেন এই শব্দটা, সাপ্লাই চেইন? সাপ্লাই চেইন, আমরা চেইন বা শিকল কখনো আমরা দেখেছি? শিকল বা চেইন বিভিন্ন ধরনের, 4 রাউন্ডের মধ্যে যে জোড়াময় শিকল বলে বাংলায়। এক্স্যাক্টলি, রাউন্ডের মধ্যে থাকে। আমরা বিভিন্ন জিনিস শিকল দিয়ে বেঁধে রাখি। ধরেন বাইসাইকেলের, আমাদের যে আমরা ছোটবেলায় যে বাইসাইকেল চালিয়েছি সেটার যেই লকটা ছিল সেটাও আসলে ওই যে শেকলের মতোই লক ছিল। তো এই যে শেকলটা আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রাউন্ড, প্রত্যেকটা আলাদা আলাদা রাউন্ড, এবং একটার ভেতর একটা ঢুকে রাখছে। ঠিক আছে? তাহলে এখানে যে এই যে রাউন্ড জিনিসটা প্রত্যেকে কিন্তু নিজে নিজে কমপ্লিট, ওর কিন্তু রাউন্ড কমপ্লিট করা, ওটা কিন্তু রাউন্ড মাঝখানে কোনো গ্যাপ নাই আছে, সে কিন্তু পুরোটা কমপ্লিট, এবং প্রত্যেকে আরেকজনের সাথে কানেক্টেড। এইভাবে কানেক্টেড হয়ে 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 পুরো একটা চেইন বা একটা পুরো সাইকেল তৈরি করে, একটা সার্কেল তৈরি করে, তাই না? এখন এই সাপ্লাই চেইনের পার্ট যদি বলি, তাহলে আমরা যে রকমারির বইটাকে যদি নেই, আমরা ধরেন যে সেলার, যে ভদ্রলোক, যে ভদ্রমহিলা, যে লেখক লেখিকা বইটা লিখেছেন, উনি বই লিখে রকমারিকে দিয়ে দিয়েছেন, রকমারি ওনাকে টাকা পেমেন্ট করে দিচ্ছে, উনার কাজ শেষ। তাহলে ওটা একটা কমপ্লিট সাইকেল। রকমারি ওনার কাছ থেকে বই নিচ্ছে, বই নিয়ে আপনার কাছে সেল করছে, সেল করে সে কুরিয়ার কোম্পানিকে দিচ্ছে, কুরিয়ার কোম্পানি তাকে টাকা দিয়ে দিচ্ছে, রকমারির পার্ট শেষ। তাহলে লেখক লেখিকা যিনি রাইটার, উনি একটা কমপ্লিট সাইকেল, একটা সার্কেল, চেইনের একটা সার্কেল, রকমারি একটা চেইনের সার্কেল। যে কুরিয়ার কোম্পানি রকমারি থেকে প্রোডাক্ট নিয়েছে, সে আপনার কাছে দিল, আপনার কাছে দিয়ে আপনার কাছ থেকে ক্যাশ কালেক্ট করে আবার রকমারিকে দিয়ে দিল, তার কাজ শেষ। তার কিন্তু ওই যে যিনি রাইটার তার সাথে কোনো কাজ নাই। তাহলে এখানে কুরিয়ার কোম্পানির একটা কমপ্লিট রাউন্ড সার্কেল। আবার আপনি রকমারিতে অর্ডার করেছেন, ডেলিভারি কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে, আপনি টাকা পেমেন্ট করে দিয়েছেন, আপনার সাইকেলও শেষ, রাউন্ড সাইকেল, তাই না? তাহলে এখানে আমরা 4টা সাইকেল বা সার্কেল দেখতে পাচ্ছি, সাইকেল না, 4টা সার্কেল দেখতে পাচ্ছি। এই 4টা সার্কেল কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। আলটিমেটলি রাইটার বইটা লিখেছেন, রকমারি বইটা সেল করেছে, ডেলিভারি কোম্পানি আপনাকে ডেলিভারি করেছে, আপনি টাকা দিয়েছেন, কুরিয়ার কোম্পানি তার ডেলিভারি চার্জ রেখে আবার রকমারিকে ফেরত দিয়েছে, রকমারি আবার রাইটারকে তার পেমেন্ট ফেরত দিয়েছেন। এটা কিন্তু মেইন পুরা কাজ, কিন্তু একটা কমপ্লিট টাস্ক। এই কমপ্লিট টাস্কের ভেতরে আরো 4টা টাস্ক আছে। আপনারা কি এটা খেয়াল করেছেন বা যেটা বললাম বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে বলে চেইন, সাপ্লাই চেইন। আপনার বইটা দরকার, ওই রাইটার বইটা লিখেছেন, মাঝখানে যতগুলো পার্ট গেছে, এটা চেইনের মতো, প্রত্যেকের আলাদা আলাদা ব্যবসা।
সেই রাইটারের বইটা লেখা একটা ব্যবসা, রকমারির সেল করা একটা ব্যবসা, কুরিয়ারের এটা একটা ব্যবসা, আর আপনি জ্ঞান আহরণ করতে চান, এটা আপনি এটা বিনিময় দিচ্ছেন, বিনিময় মূল্য দিচ্ছেন, সো ইটস আ পারচেজ, ইটস আ ব্যবসা। তাহলে চারটা আলাদা আলাদা ব্যবসা এটার সাথে সম্পৃক্ত। সো এই যে প্রতিটা সাপ্লাই চেইন বা প্রতিটা প্রোডাক্টের আমরা যদি চিন্তা করি যে সাপ্লাই চেইন কেন বলে এটাকে, তাহলে এই কারণে এটাকে পুরো চেইন বলে, সাপ্লাই চেইন বলে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্যবসা, চারটা প্রতিষ্ঠান বা চারটা ব্যক্তি এটার সাথে কানেক্টেড, কিন্তু চারজন মিলে একটা কমপ্লিট রাউন্ড হয়েছে, একটা সাইকেল কমপ্লিট হয়েছে। এটা হলো সাপ্লাই চেইন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের এখানে কে কে উদ্যোক্তা হতে চান বা এন্টারপ্রেনার হতে চান বা অনলাইন ব্যবসা করতে চান? কেউ আছেন এখানে? অনলাইন বিজনেস না করলে ভালো বিজনেস করতে চাই, ট্রান্সপোর্টের বিজনেস করতে চাই। হায় হায়, কি বলে? অনলাইন ব্যবসা ভালো ব্যবসা না? না, আমার কাছে এই অনলাইন বিজনেসটা এমনি ভালো, ঠিক আছে, প্রফিটেবল, বাট আমার মনে হয় এর থেকে যদি আমি একটু পুঁজিটা কোনো ভালো জায়গায় খাটাই তাহলে আমি আরো ভালো কিছু করতে পারবো। যেহেতু ব্রেইন আছে, ভালো জায়গায় খাটাই। এই ভালোটা কি? আমি মানে এটা আমার একটা ছোট থেকে শখ, ট্রান্সপোর্টের বিজনেস করা। ট্রান্সপোর্টের ব্যবসা ওয়ান অফ দ্য হার্ডেস্ট ব্যবসা, যেটা আমি শুরু করে 2 বছর চালায় বন্ধ করে দিয়েছি। ইন্টারেস করছি না, আমার জন্য মনে হচ্ছে না। সরি ফর চেঞ্জিং, বাট আচ্ছা, আই এম তাহলে সিরিয়াসলি একটা টপিক নিয়ে, তাহলে রিলেভেন্ট একটা টপিক নিয়ে কথা বলি। এটা ই কমার্সের জন্য প্রযোজ্য এবং এটা যে কোনো ব্যবসার জন্য প্রযোজ্য। ধরেন আমার খুব ইচ্ছা, আমি ধরেন আমি এই যে ট্রান্সপোর্টের কথা বললাম, ধরেন আমার খুব ইচ্ছা আমি ট্রান্সপোর্ট ব্যবসা করব। তো আমি কি করলাম, আমি দেখলাম কেন ইচ্ছা হয়েছে, আমি নিশ্চয়ই এটা পেছনে রিজন আছে, কেউ না কেউ এটা করেছে, আমার ফ্যামিলিতে কেউ করেছে, অথবা কেউ কোনো একটা কারণে আমার মনে হয়েছে যে এই ব্যবসাটা আমি করতে পারবো। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে, সেই ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে, খুব ভালো এবং ডিটেল ধারণা নিতে হবে। আমাকে দেখতে হবে এই ব্যবসাটা আমি আসলে কোন সিটিতে করতে পারি। আমার সিটিতে এটা ভালো না হলেও আমার স্বপ্নের জন্য আমি এটা করলাম বা আমার ভালো লাগে তাই করলাম, তাহলে কিন্তু ব্যবসাটা ধরা খাবে। আমাকে চাইতে হবে হলো সেই জায়গায়, যে জায়গাতে এই ব্যবসাটা ভালো হবে, তাই না? তারপরে আমাকে দেখতে হবে এই ব্যবসাটার যে পুরো সাপ্লাই চেইনটা আছে, সাপ্লাই চেইনটা আমার জন্য ফিজিবল কিনা, আমি পুরো সাপ্লাই চেইনটা বুঝি কিনা বা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা। আমি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে ব্যবসা করতে হয়, তাহলে সেই ব্যবসাটা না করা উত্তম। কারণ ব্যবসা এমন এক জিনিস, কারোর উপর ডিপেন্ডেন্সি থাকলে এবং সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা যদি জানে যে বা বুঝতে পারে যে আপনি তার উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, তাহলে আপনি একটা ধাঁধার মধ্যে বাধা পড়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? ট্রান্সপোর্ট ব্যবসা সবচেয়ে খারাপ জিনিসটা, ট্রান্সপোর্টের সবচেয়ে ওয়ার্স ইয়েটা হলো ড্রাইভার হ্যান্ডলিং। আমার ধরেন 2টা গাড়ি, গত 3 মাসে আমি কোনো ভালো ড্রাইভার না পেয়ে 2টা গাড়ি, একটা গাড়ি প্রায় 9 মাস পরে ছিল, তারপরে গত সপ্তাহে আগের সপ্তাহে বিক্রি করে দিয়েছে। আর এটা আরেকটা 3 মাস পর্যন্ত ভালো ড্রাইভার পাইনি, পরে এটা রেন্টে দিয়ে দিয়েছে একটা কোম্পানির কাছে, আমি ওটার কোনো হ্যাসেলেই যাইনি। সো এটা, এই যে ড্রাইভার হ্যান্ডেল করা, আমরা ই কমার্স থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমরা ই কমার্সের সাথে একটা রিলেভেন্সি বলছি, এই কমপ্লিট সাপ্লাই চেইনটা বা যে কোনো ব্যবসার কথা বলছি। যে আমরা কি করি, যে আমার খুব শখ আমি ই কমার্স ব্যবসা করবো। আমি আসার পরে দেখলাম যে কেউ একজন জামা কাপড় বিক্রি করছে এবং জামা কাপড় খুব ভালো বিক্রি করছে, তার প্রতিদিন 300-400 পিস সেল হয়ে যাচ্ছে, মুড়ির মতো, আমরা বলি না মুড়ির মতো সেল হইতেছে। হ্যাঁ, মুড়ির মতো সেল হচ্ছে। আমিও ভাবলাম সেই কাপড়টা আমি কিনি, সেই কাপড়টা আমিও কিনলাম, কিনে আমি বিক্রি করলাম। কিন্তু আমার পুঁজি ছিল 1 লক্ষ টাকা, আমার পুরো 1 লক্ষ টাকায় চলে গেল। আর উনি ওই ব্যবসা করে গত মাসে মার্সিডিজ কার কিনেছে। গ্যাপটা কোথায়? গ্যাপটা হলো, আমি আশা করছি উনিও ব্যবসা করেছেন, আমিও করতে পারবো, সেই আশাতে আমি নেমে গিয়েছি। কিন্তু সাপ্লাই চেইনের প্রথম যে জিনিসটা, সেটা হলো প্রোডাক্ট সোর্সিং। সেই সোর্সিংটা আমি ঠিক মতো করতে পারিনি। উনি প্রোডাক্ট সোর্সিংটা ভালো করেছেন, উনি যে জায়গা থেকে কিনেছেন সরাসরি ফ্যাক্টরি থেকে কিনেছেন, আমি ফ্যাক্টরি সোর্স পাইনি। আমি সেম প্রোডাক্টটা আমি ইসলামপুর থেকে কিনে নিয়ে আসছি, অথবা নিউ মার্কেট থেকে, অথবা বিশেষ বিল্ডার্স থেকে। বিশেষ বিল্ডার্স বলতে নিউ মার্কেটের পিছনে যেখানে ব্লকের কাজ করে, সেই বিশেষ বিল্ডার্স থেকে আমি কিনে নিয়ে আসছি সেই জামাটা, অথবা গাউসিয়ার 4তলা থেকে আমি কিনে নিয়ে আসছি, যেখান থেকে হোলসেল হয়। এনে কি করলাম, সেটা আমি সেল করলাম। কিন্তু ওই আপুটা কিনে নিয়ে আসছেন সরাসরি ফ্যাক্টরি থেকে, অথবা উনি নিজস্ব ডিজাইন উনি ডেভেলপ করেছেন, করে সেই প্রোডাক্টটা উনি নিয়েছেন, অথবা উনি হয়তো সরাসরি পাকিস্তান থেকে ড্রেসটা নিয়ে আসেন। পাকিস্তান কেন বলছি, কারণ পাকিস্তানি ড্রেসের একটা ভালো ক্রেজ আছে মার্কেটে। তো অথবা ধরেন ইন্ডিয়ান জয়পুরের যে অর্নামেন্টস গুলো আছে, সেটা একটা ভালো ক্রেজ আছে মার্কেটে।
যেহেতু আমার লজিস্টিক কোম্পানি আছে, আমি আমার 1000-এর উপরে মার্চেন্ট আমার মাধ্যমে ডেলিভারি করছেন ভাই আলহামদুলিল্লাহ। এখানে So আমি কানেক্টিভিটির তো একটা ব্যাপার থাকে, কাস্টমার কানেক্টিভিটি। দেখা গেছে যাদের পেজে ফলোয়ার বেশি, ভিউ বেশি, তাদের ক্ষেত্রে এসব মানে সেলটা একটু বেশি হয়, এবং যাদের পেজ ছোট থাকে, কানেক্টিভিটি কম থাকে কাস্টমারের সাথে, তাদের আসলে সেলস কম হয়। এটা সেক্ষেত্রে এটা দেখা আসলে গেছে অনেক অনেক সময় বাজে প্রোডাক্টও বেশি সেল হয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র এই পেজ ভিউ কানেক্টিভিটির কারণে অনেক ভালো প্রোডাক্ট কম সেল হইতেছে। এটা তো আসলে রিয়ালিটি চেক। না, এটা এটা ঠিক তো আমরা আছে। দেখি, কারণ অনেক এটা হাইলি ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা অনেক আজে বাজে প্রোডাক্ট পাই অনলাইনে। আবার দেখা গেছে অনেক ছোট জি পেজ থেকে আমরা একটা কম দামি জিনিস কিনলেও সেটা আসলে কোয়ালিটিফুল পাই। এটা তো আসলে হ্যাঁ, এইটা এখানে ছিল এখানে বলছি আমি। অনেকগুলা ফ্যাক্টর কাজ করছে। এখানে যে শুধু ফলোয়ার বেশি হলেই যে ভালো সেল হয় তা কিন্তু না। আমি যেমন এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি 12 বছর হয়ে গেছে, আমার এই যে 13 বছর পড়বে আমি ইন্ডাস্ট্রিতে আছি। সো অলমোস্ট ধরেন সে 2013 সাল থেকে কাজ করছি, তো ইনশাল্লাহ আমি ধরেন এটার উত্থান পতন অনেক কিছুই দেখেছি। আম, আচ্ছা, যেহেতু আমার কথাতে আসলাম, তাহলে আমার পরিচয়টা একটু দিয়ে দিই এর মাঝে। আহ, আমার নাম সৈয়দ উসওয়াত ইমাম। আমার 16 বছরের কেরিয়ার, আলহামদুলিল্লাহ 17 বছরে পড়বে এই জানুয়ারিতে। তো 16 বছরের মধ্যে আমি কাজ করেছি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বিক্রয়.কম, যেটা কিছুক্ষণ পরে আমাদের আলোচনায় আসবে, এখানেই.কম সেটাও আসবে। এই দুইটা হলো দেশের বাইরের দুইটা কোম্পানি। একটা টেলিনোর চালাইতো, আর একটা হলো সলসাইট টেকনোলজি, সুইডেনের কোম্পানি। বিক্রয়.কম কিন্তু বাংলাদেশি কোম্পানি নয়, যদিও বাংলা নাম, তারা হলো সুইডেনের কোম্পানি। সেলবাজারের নাম অনেকে শুনেছেন, যেটা একটু পরে আমাদের আলোচনায় আসবে। এই সেলবাজারের পরবর্তী নাম হয় এখানেই.কম, যেটা ছিল টেলিনোরের। সেটাতে আমি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেছি। বিক্রয়.কম এর আমি সিএফও ছিলাম, চিফ কান্ট্রি ফাইন্যান্স হেড। কুয়েতে জব করেছি। 12 বছর জব করার পরে 4 বছর ধরে ব্যবসা করছি। আমার একটা লজিস্টিক কোম্পানি আছে, যেটা ঢাকা সহ 12টা জেলায় অপারেট করছি এখন, এক্সপ্রেস ইন টাউন লিমিটেড। আমার একটা আইটি কোম্পানি আছে, যেটা হলো এক্স আইটি। আর রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি আমি, বায়োগ্যাস নিয়ে। বায়োগ্যাস ভেরি রিসেন্টলি ইনশাল্লাহ আমরা বায়ো ফার্টিলাইজার নিয়ে কাজ শুরু করব। তো যেহেতু ক্লিন এনার্জি এবং রিনিউয়েবল এনার্জির এখন একটা হেভি ডিমান্ড মার্কেটে, আমরা বাংলাদেশে গ্যাস শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে যতদূর শুনছি যে বাসা বাড়িতে যেই গ্যাসের ব্যবহার হচ্ছে সেটাও বন্ধ করে দিবে সরকার। যদি বন্ধ করে দেয়, তখন লোকজনের তো প্রবলেম ক্রিয়েট হবে। সো সেটার জন্য যে অল্টারনেট এনার্জি সলিউশন, সেটা নিয়ে আমরা কাজ করছি অলরেডি প্রায় 5 বছর হয়ে গেল আমাদের। এই হলো আমার ছোট পরিচয়। আর স্পেসিফিক্যালি আমি এখন স্টার্ট আপ নিয়ে কাজ করছি। বিভিন্ন স্টার্ট আপে আমি অ্যাডভাইজার, মেন্টর হিসেবে কাজ করছি। যখনই শুনলাম যে ইয়াং জেনারেশনদের সাথে, আমি নিজেকে ইয়াং মনে করি, কারণ আমি বিলো 40 এখন পর্যন্ত। সো আম স্টিল ইয়াং। সো যখন মনে হচ্ছে যে একদম জেনজি বলেন আর একদম নিউ জেনারেশন, যারা সদ্য পাস করছে বা পড়াশোনা করছে, তাদেরকে নিয়ে সেশনগুলো হবে, তো ডেফিনেটলি এই ধরনের সেশনে আমি সবসময় সামনেই থাকার চেষ্টা করি। বিভিন্ন ইউনিভার্সিটিতে গেস্ট লেকচার হিসেবে যাই, এন্টারপ্রেনারশিপ এবং ই কমার্সের যে কোর্সগুলা, এইগুলা নিয়ে আমি কথা বলি। আই লাভ টু ডু দ্যাট। আই লাভ টু টক টু পিপল অন দোজ সাবজেক্টস। তো তার আগে আমরা কোথায় ছিলাম? নিপা, আমরা ছিলাম হলো জি ভাই। বিভিন্ন ট্রেড নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো এখানে অনলাইন ব্যবসার ক্ষেত্রে আমাদের অনেক জিনিস আসলে খেয়াল রাখার প্রয়োজন আছে। আপনি যে জিনিসগুলো বলছেন এটা ট্রু, কিন্তু সবসময় যে পেজে লাইক ফলোয়ার বেশি হলে যে সেল বেশি হয় তা কিন্তু নয়। এখানে লাইক ফলোয়ার কেনা যায়, অর্গানিক লাইক ফলোয়ার দিয়েও অনেক সময় সেল আসে না। এটা আসলে অনেক ফ্যাক্টর কাজ করে এখানে। এটা সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কাজ করে সেটা হলো অ্যালগোরিদম। এটার আলাদা ডিজিটাল মার্কেটিং এর এটা আলাদা একটা বিশাল কোর্সই আছে, যেটা ধরেন 3 মাস 4 মাস ধরে বসে শিখতে হয়। ঠিক আছে, আমি আরেকটা জায়গায় ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নেই, সেখানে ধরেন আমরা 3 মাস ধরে শুধু ডিজিটাল মার্কেটিং আমরা শিখছি। ঠিক আছে, সো এটা এটা হিউজ জিনিস। সো ওখানে আমার ফলোয়ার আছে ধরেন 1 লাখ। ঠিক আছে, আমার ফলোয়ার আছে 2 লাখ, কিন্তু প্রোডাক্ট সেল হয় না। আবার যার ফলোয়ার আছে
ধরেন সবসময় যে লাইভ করলেই যে সেল হয়ে যাবে তা কিন্তু নয়। এখানে ফেসবুক এখানে আগের মতো কিন্তু সেল হয় না। যে অ্যালগোরিদম কাজ করে সেটা হলো যে আমরা অনেক সময় বুস্ট করে প্রোডাক্ট সেল করি না, দেখা যাচ্ছে যে লাইভের চেয়ে বুস্টে ভালো সেল হয়ে যায় অনেক সময়। আবার অনেক সময় টার্গেটিংটা ঠিক মতো করতে না পারলে বুস্টেও সেল ভালো আসছে না। তো ফেসবুক অনেক সময় আপডেট নিচ্ছে। সো আপনার যদি পেজটা ইনঅ্যাক্টিভ থাকে বা আপনি যদি ভ্যারাইটি প্রোডাক্ট সেল করেন, তাহলে ফেসবুক যেসব অডিয়েন্সের কাছে সে পৌঁছাবে সেই অডিয়েন্স গুলো দেখা যাবে যে স্ক্যাটার থাকে। স্ক্যাটার অডিয়েন্সের কাছে যখন সে যাবে তখন কিন্তু এই আসলে এটা বিশাল একটা জিনিস। আচ্ছা একটু শর্টে সেল বলি, যে ধরেন আমার পেজে আমি অর্নামেন্ট সেল করছি, তাহলে আমার ফেসবুক যখন অ্যালগোরিদমটা সেট হবে এরকম ভাবে, আমি যখন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাডটা করছি, বুস্ট করছি, তখন সে শুধু অর্নামেন্টস যারা কিনছেন বা গুগলে অর্নামেন্টস থেকে সার্চ করছেন, ফেসবুকে যখন তাদের কাছে তাদের ওয়ালে যখন অর্নামেন্টস এর কিছু আসছে, তারা ক্লিক করছে, তারা পারচেজ করছে, শুধু তাদেরকে গিয়ে আমার অ্যাডটা দেখাবে। আবার আমি যখন ধরেন শু সেল করছি, তখন ওরকম ভাবে যারা শু নিয়ে কাজ করছে তাদেরকে দেখাচ্ছে। আমি যখন আমার আরেকটা পেজে আমি বাচ্চাদের আইটেম নিয়ে সেল করছি, তখন শুধু বেবির প্যারেন্টসদেরকে নিয়ে দেখাচ্ছে। কিন্তু আমার একটা পেজের মধ্যে যদি আমি সব ধরনের প্রোডাক্ট সেল করি, তাহলে যে অর্নামেন্টস কিনবে তাকে ওই বেবি প্রোডাক্টটা দেখাবে। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? যে শু কিনবে তাকেও কি আমার প্রোডাক্টটা দেখাবে, তাহলে এটা স্ক্যাটার্ড অডিয়েন্স দেখাবে, তাহলে আমার সেলটা কম হয়ে যায়। সো এখন এই মুহূর্তে আমরা যেটা করি, যে যেই প্রোডাক্ট সেল করছে তাকে স্পেসিফিক্যালি সেই পেজে শুধু একটা নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আমরা সাজেস্ট করি, না হলে সেল কমে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সাপ্লাই চেইনের ফ্যাক্টর আছে, টার্গেটিং এর ব্যাপার আছে, শুধু আমাদের পছন্দ হলো সেই প্রোডাক্ট। আচ্ছা, যে পয়েন্ট আমরা ছিলাম যে উনি প্রোডাক্টটা ভালো সেল করছেন, সেল করে উনি বাড়ি করে ফেলেছেন, গাড়ি করে ফেলেছেন, এই জন্য আমি সেই প্রোডাক্টটা সেল করছি। সেই প্রোডাক্টটা আমার সেল করা উচিত নয়। আমার সেটা জানতে হবে যে উনি কোথা থেকে কিনছেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো কিছুতেই আপনি সেল করে কখনো জিততে পারবেন না, আপনাকে জিততে হবে হলো কেনার সময়। এটা ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সোর্সিং করতে যাবেন যখন, সোর্সিংটা যদি ভালো সোর্সিং না হয়, তাহলে আপনি সেই প্রোডাক্ট দিয়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না। সবসময় চেষ্টা করুন, আমি একটা জায়গা থেকে প্রোডাক্টটা পেয়েছি, এই প্রোডাক্টটা আমি 400 টাকা দিয়ে প্রোডাক্টটা পেয়েছি, আমাকে খুঁজতে হবে, আমি প্রোডাক্ট সেল চলতেছে কিন্তু আমাকে খুঁজতে হবে যে এটার রুট কোথায়, এটা কে বানাচ্ছে অথবা কে ইম্পোর্ট করছে। সরাসরি ইম্পোর্টার পর্যন্ত যতদিন আপনি পৌঁছাতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনাকে এটা হাই প্রাইস দিয়ে কিনতে হবে। কারণ মাঝখানে মধ্যস্বত্ব যারা যেসব ট্রেডার্সরা আছেন, মধ্যস্বত্বভোগী যারা আছেন, তারা কিন্তু এখানে একটা মার্জিন রেখে দেন। এই 400 টাকার প্রোডাক্ট যদি আপনি ইম্পোর্টারের কাছ থেকে নেন, আমি একটা এক্সাম্পল দিই, আমার অফিস হলো মিরপুরে, আমার ই কমার্স যেটা সেটা হলো মিরপুরে। তো আমরা যখন প্রোডাক্ট কিনি, আমরা যখন মিরপুরের কোনো হোলসেলের কাছ থেকে প্রোডাক্ট কিনি, ধরেন যে কোনো একটা গ্যাজেট আমরা কিনলাম এখানে 400 টাকা দিয়ে, সেটা আমি যখন চকবাজার থেকে কিনি, তখন আমি কিনি 370 থেকে 380 টাকা দিয়ে। দেখেন 20 টাকা কিন্তু আমার প্রোডাক্ট প্রাইস কমে গিয়েছে। আমি যখন ইম্পোর্টারের কাছ থেকে নিই, তখন আমি সেটা নিই হলো 300 টাকা দিয়ে। আমার 100 টাকা মার্জিন এখানে বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ইম্পোর্টারের কাছে আমি তখনই যেতে পারবো যখন আমার একটা দুইটা করে কিনবো না, আমি যখন অ্যাটলিস্ট 20-50টা 100টা করে কিনবো, মাল কিনবো, তখন ইম্পোর্টার আমাকে দিবেন। না হলে তারা হোলসেলের কাছে সেল করতেই তারা পছন্দ করেন বা স্বচ্ছন্দ বোধ করেন। এখন আমি যখন আপনার কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? আমি শুধু ই কমার্স কি লাইনটাই আছে? জি স্যার, ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ, ফ্রিজ হয়ে যাচ্ছে, সেটাই আমি জাস্ট আলোচনা করে যাচ্ছি, জিনিসটা কভার করে যাচ্ছি, অনেক পয়েন্টে আপনাদের এখানে কভার হয়ে যাবে এবং আপনাদের থেকে প্রশ্ন নিব। আপনারা যখনই কোনো কিছু কনফিউশন থাকে প্রশ্ন করেন, প্রশ্ন আনসার দিব। ম্যাক্সিমাম কভার অলরেডি ধরেন প্রায় 50%-এর বেশি কভার হয়ে গেছে স্লাইডে যা আছে, বুঝতে পেরেছেন? এরপরে শুধু দেখে যাব যে কি কি আসলে আমরা কভার করেছি, সামারি করব আমরা স্লাইড দেখে। ঠিক আছে? তো আমরা যে কোনো কিছু কেনার সময় মাথায় রাখতে হবে, আমরা যে ব্যবসায়ী করি না কেন, আমরা একদম রুটে যেতে হবে এবং আমরা চেষ্টা করব প্রোডিউসার অথবা ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। তাহলে আমাদের মার্জিন একদমই কমে যাবে। এবং এই যে সাপ্লাই চেইনের, এই ই কমার্স সাপ্লাই চেইনের একটা মেজর পার্ট হলো ডিজিটাল মার্কেটিং আর লজিস্টিক্স, যেটা হলো কুরিয়ার পার্ট। সো এই দুইটা পার্টে আসলে আমাদের সবসময় একটা খেয়াল রাখতে হবে। যাক, তাহলে আমরা কথা বলছিলাম হলো ই কমার্স কি নিয়ে। ই কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার কেনা বেচা। তো পণ্য তো আমরা বলছি, সেবা কি কে বলবেন? উবার। মানে কোনো কিছু কেনার ক্ষেত্রে যেহেতু আমাদের মার্কেটে যাইতে হচ্ছে না, আমরা কোম্পানি থেকে একটা সার্ভিস পাচ্ছি, এইটা কি আসলে সেবা বোঝায়?
যেখান থেকেই না কিনি। না না, এটা না। স্যার অন্য অনলাইন কেউ। সেবা বলতে ওই জন্ম নিবন্ধন অনলাইনে করা, বিভিন্ন পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইনে এটা তো করা। আছেই। কারেন্ট বিল দেয়াটা কি হবে না? হ্যাঁ হবে, এখানে তো আপনি পেমেন্ট করছেন, আপনি সেবা নিচ্ছেন সরকার থেকে, আপনি সেবা নিলেন, নিয়ে তাকে আপনি পেমেন্ট করলেন ইলেকট্রিসিটি বিল, সেটা আপনি দেখতে পান না, এটা কোনো পণ্য নয়। এখানে বলেছি পণ্য বা সেবা। হ্যাঁ উবার, আরাফাত সুন্দর বলেছেন, উবার উবার হলো একটা সেবা নিচ্ছি। ডক্টরস কনসালটেশন, ডক্টর চাই, তারপরে ডক্টর কোথায়, এরকম করে কিছু পেজ আছে বা ওয়েবসাইট আছে যাদেরকে আমরা যাদের কাছ থেকে আমরা সেবা নিতে পারি এবং তারা একটা নমিনাল চার্জ তারা রাখেন। সো আমরা তাদের কাছ থেকে সেই সেবাটা নিচ্ছি। অথবা সেবা XYZ নামে একটা কোম্পানি আছে যেখানে টিচিং, আসলে রেজওয়ানা লিখেছেন টিচিং, টিচিং কে ধরেন আমরা আপনি যদি অনলাইনে পড়ান সেটার বিনিময়ে আপনি নিচ্ছেন, হ্যাঁ সেটাও সেবা দিচ্ছেন, সেবা দিয়ে আপনি নিচ্ছেন, রাইট? পাঠাও উবার, হ্যাঁ এটা নিয়ে কথা হয়েছে। স্ট্রিট ফাস্ট ডিফারেন্ট জিনিস, স্ট্রিট ফাস্ট হলো কুরিয়ার সার্ভিস, তারা তারাও সেবা দিচ্ছে কিন্তু তারা B2B করছে, তারা B2C করছে না সাধারণত, ঠিক আছে? সো আমরা এখানে B2C নিয়ে আসলে এখন কথা বলছি। আমি মাঝে মধ্যে যে যারা SMS মেসেজ করছেন তাদেরও কিছু আনসার দিচ্ছি, সো আপনারা একটু কনফিউজ হবেন না যে কথার মাঝখানে ওগুলা কোথেকে আসলো। তো সেবা হলো, যেন সেবা XYZ এর কথা বলছিলাম, আমার বাসার এসি নষ্ট হয়ে গেছে, আমার টিভি নষ্ট হয়ে গেছে, সেবা XYZ এর নক দিলাম, নক দেওয়ার পরে তারা কি করলো, একজন মেকানিক পাঠিয়ে দিল, সেই মেকানিক আমার টিভি ঠিক করে দিয়ে চলে গেল এবং আমি সেবা XYZ এর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে দিলাম। এটা হলো সেবা, বুঝতে পেরেছেন? আর প্রোডাক্ট, আমি দারাজ.com থেকে একটা প্রোডাক্ট কিনলাম, সেই প্রোডাক্ট এসে আমাকে হাউজে দিয়ে গেল, সেই প্রোডাক্টটা আমি হাতে নিলাম, দেখলাম, পছন্দ হলো, কিনলাম, রাখলাম, টাকা দিয়ে দিলাম, সেটা হলো পণ্য। তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে পণ্য বা সেবা আমরা নেই, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া কি হলো, পাশের দোকানে গেলাম, গিয়ে বললাম যে এসির দোকানে গেলাম, গিয়ে বললাম ভাই আপনার মেকানিক আছে? বললাম আছে, তাহলে আমাকে মেকানিকটা পাঠায় দেন, আমার এসি নষ্ট হয়ে গেছে, তো সে পাঠাই দিল, সেটা হলো অ্যানালগ সিস্টেম। আর সেটাই সেবা XYZ এর মাধ্যমে আমরা অনলাইনে করছি, ডিজিটালি করছি। তাহলে ই-কমার্স সবার আগে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া ই-কমার্স সম্ভব নয়। ফার্স্ট পয়েন্টটাই হলো ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে? তারপর হলো এটি ব্যবসা পরিচালনার একটি আধুনিক পদ্ধতি। এটি অনলাইন মার্কেটপ্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। এখন ওয়েবসাইট যেগুলো বলছি আমরা, ফেসবুকের মাধ্যমে যারা ব্যবসা করছেন তাদের ম্যাক্সিমামই পেজের মাধ্যমে ব্যবসা করছেন। ফেসবুকে তাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট নাই, তারা ওয়েবসাইট ছাড়াই ব্যবসা করছেন। ওয়েবসাইটের সুবিধা আর পেজের সুবিধা অসুবিধা কি কেউ বলতে পারবেন? ওয়েবসাইটের সুবিধা হলো যে আমার একটা নির্দিষ্ট ডোমেন থাকলো, ওই ডোমেনের মাধ্যমে আমি ওয়েবসাইটটা কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট শোকেস করলাম, বা আমি ওইটা আমার যে বিজনেস যে পেজটা থাকলো ওই পেজের মধ্যে আমি আমার ওয়েবসাইটটা উল্লেখ করে দিতে পারলাম, যাতে আমার কাস্টমার যারা আছে সহজে ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা ক্রয় করতে পারে। আর পেজের ক্ষেত্রে হলো যে আমি পেজে পোস্ট করলাম, দেন আমি তাকে বললাম যে আপনি যদি আমার প্রোডাক্টে ইন্টারেস্টেড হন তাহলে আমার ইনবক্সে আসেন বা মেসেজ করতে পারেন, দেন ওইভাবে আমি তার কাছ থেকে প্রোডাক্টটা সেল করতে পারলাম। এটাই আমি বুঝি। রাইট, জি জেবিন। অনেক সময় দেখা যায় কি পেজের মধ্যে কাউকে যদি বলা হয় যে ইনবক্সে আসুন আপনাকে পেজ প্রাইসটা বলতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের অনেকেই দেখা যায় যে হচ্ছে ইন্টারেস্টেড থাকে না ইনবক্সে মেসেজ দিয়ে পেজ প্রাইসটা জানার। তো সেই ক্ষেত্রে তাদেরকে যদি বলা হয় যে কি আপনি আমাদের ওয়েবসাইটটা থেকে ঘুরে আসুন, তাইলে হচ্ছে তারা ওই প্রোডাক্টস যেটা তারা কিনতে চাচ্ছে সেটার ব্যাপারে ডিটেলস জানতে পারে। রাইট, ওয়েবসাইটের সুবিধা আমার এটাই মনে হয়। হ্যাঁ রাইট। তো আমরা সবসময় প্রিফার করি যে ওয়েবসাইট থেকে কেনা, তাহলে সেখানে গেলে কি হয়, সে আমার আরো অনেক প্রোডাক্ট সে একসাথে দেখতে পাচ্ছে, এবং ওই যে শকেসিং এর কথা বলছিলাম সেখানে শকেসিং করা থাকে, তার রেলেভেন্ট অনেক প্রোডাক্ট সে সেখানে দেখে। যখন লোকজন ওয়েবসাইটে যায়, সোশ্যাল, এখানে দুইটা জিনিস একটা খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় মানুষ টাইম পাস করতে আসে, আমার যখন ওয়েবসাইটে ঢুকে সেখানে দুইটা জিনিস হয়, তার হয় প্রোডাক্টের প্রয়োজন আছে অথবা তার পকেটে টাকা আছে যেটা সে খরচ করতে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আমরা যখন সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মে আসি, আমরা ইনস্টাতে আসি, আমরা টিকটকে আসি, আমরা ফেসবুকে আসি,
কোন এক সময় হাই ফাইভ ছিল, সেটা আমরা ইউজ করেছি সেই 2004-5 সালে। সেগুলোতে আমরা যেতাম হলো জাস্ট একটু লেজার টাইম, কারোর সাথে গল্প করা, কে কি করছে সেটা দেখা, সোশ্যাল টাইম পাস করার জন্য সেখানে যাচ্ছি। সেখানে কিন্তু আমার কেনার ইন্টেনশনটা কম। কিন্তু আমি যখন ওয়েবসাইটে ঢুকছি, তার মানে হলো আমার কিছু প্রয়োজন এবং আমার পকেটে টাকা আছে। তো আমরা যখন ওয়েবসাইটে টার্গেটিং করি, একটু আগে টার্গেটিং এর কথা বলছিলাম, যে টার্গেট করা যায় গুগলের মাধ্যমে যারা প্রোডাক্ট কিনছেন বা সার্চ করছেন, সেখানে টার্গেটিংটা ডিজিটাল মার্কেটিং এর একজন এখানে মেসেজ করেছেন যে এসইও আসবে কিনা। হ্যাঁ, এসইও এখানে আসবে না, সেটা ডিজিটাল মার্কেটিং এর, বাট এসইও সম্পর্কে আমি 1-2 মিনিট আপনাকে একটু ব্রিফ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ব্রিফ করে দিব না। এখানে ধরেন আমরা যখন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে একটা প্রোডাক্ট ভালো লাগেছে, ফেসবুকে হয়তো আমি একটা অ্যাডটা দেখেছি, এটা ক্লিক করেছি, ক্লিক করার পরে আমার পিক্সেল সেটআপ করা আছে, আমি ওয়েবসাইটে নিয়ে গেল, সেই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে প্রোডাক্টটা দেখলাম, ডেসক্রিপশন দেখলাম, আমার পছন্দ হলো। এখন আমি কিন্তু ওয়েবসাইটে গিয়েছি, যাওয়ার জন্য কিন্তু ফেসবুক অলরেডি টাকা কাটা শুরু করেছে, টাকা কেটে ফেলেছে, কারণ ফেসবুকে বুস্টিং এর কথা বলছি আমি, ফেসবুক টাকা কেটে ফেলেছে। এখন ওখানে যাওয়ার পরে আমি সেটাকে অ্যাড টু কার্ট দিলাম। এখন যারা আমার ল্যান্ডিং পেজ থেকে বের হয়ে চলে আসছে, তার মানে তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, সে ঢুকেছিল, ঢুকার পর ডেসক্রিপশন ম্যাচ করেনি, যে অ্যাড টু কার্টে রেখে বের হয়ে গেছে, তখন আমরা বুঝি বা আমরা টার্গেটিং করি যে প্রাইসটা তার জন্য একটু বেশি হয়ে গেছে। আমরা এই যে যারা ল্যান্ডিং পেজ থেকে বের হয়ে গেছে তাকে আলাদাভাবে আমরা টার্গেট করতে পারি, যারা অ্যাড টু কার্ট করে বের হয়ে গেছে তাদেরকেও আমরা রিটার্গেটিং করতে পারি, যারা একদম পারচেজ করে বের হয়ে গেছে, পারচেজ করেছে, তাদেরকেও আমরা টার্গেটিং করতে পারি। এখন এই যে যে প্রত্যেকটা টার্গেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা বলি যে যারা অ্যাড টু কার্ট করে বের হয়ে গেছে তাদের পকেটে টাকা নাই, এই মুহূর্তে নাই, তারা পরবর্তীতে, অথবা তার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা বেশি হয়ে গেছে, সে এখন কিনবে না, সে পরবর্তীতে কিনবে। তো আমরা যখন রিটার্গেটিং করি, তখন যখন প্রাইসটা ডাম্প করে দেই বা প্রাইসটা কমায় দেই বা ডিসকাউন্টেড অফার চলে, তখন তাদেরকে আমরা আবার রিটার্গেটিং করি। যখন ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো আপনারা করলে এটা জানতে পারবেন পরবর্তী কিভাবে এটা করা যায়। আর যারা চেক আউট করে বের হয়ে গেছে তারা তো প্রোডাক্ট কিনে গিয়েছে, তার পরবর্তী যখন রিলেভেন্ট কোনো প্রোডাক্ট কিনবে, তখন ফেসবুক কি করবে, সেই অডিয়েন্সদেরকে আবার ওই পিক্সেল যে সেট করা আছে, পিক্সেলের মাধ্যমে যতজন পারচেজ করেছে ততজনকে সে নেক্সট প্রোডাক্ট বা অন্য কোনো পেজ যখন তাদেরকে কোনো সিমিলার প্রোডাক্ট রান করবে, অ্যাড রান করবে, তখন তাদেরকে ওই অডিয়েন্সদেরকে ওখানে নিয়ে যাবে যে তুমি আগে একবার কিনেছিলে, তুমি আবার এটা কিনো। বুঝতে পারছেন? এটাকে টার্গেটিং যেটাকে আমরা বলছি আর কি। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন না থাকলে বুস্টিংটা আবার বলবো, এটা অনেক বড় একটা জিনিস। এটাতে সামারি করলে যদি বলি যে আমরা একটা প্রোডাক্টের যেটা বুস্ট করেছি, সেটা বুস্ট করার সময় সেখানে আমাদের টার্গেটিং আমরা করতে পারি, প্রোডাক্ট আমরা কোন অডিয়েন্সকে নিব, আমরা কত বছর বয়সী অডিয়েন্সকে আমরা টার্গেট করছি, আমরা সেখানে সিলেক্ট 18 থেকে 65 বছর বয়সের মধ্যে যে কোনো বয়সের অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি, আমরা কোন এলাকায় চাচ্ছি স্পেসিফিক্যালি সেই এলাকার লোকজনকে আমরা টার্গেট করতে পারি, কত কিলোমিটারের মধ্যে আমরা এটা সেল করতে চাচ্ছি, এর বাইরে কোনো কাস্টমার দেখবে না, শুধু মিরপুরের কাজীপাড়াতেই দেখবে, শুধু উত্তরা 11 নম্বর সেক্টর দেখবে, শুধু মতিঝিলের ওই শাপলা চত্বরের 1 কিলোমিটার মধ্যে লোকজন দেখবে, সেটা আমরা আলাদা করতে পারবো। সেই খাগড়াছড়িতে যে আপনার যে ডিম পাহাড়ের, শুধু ডিম পাহাড়ের মানুষজন দেখবে আর কেউ দেখবে না, সেটাও আমরা, খাগড়াছড়ি না, বান্দরবনে, সেটাও আমরা স্পেসিফিক করে দিতে পারি, সেভাবে টার্গেটিং করা যায়। ঠিক আছে, আবার টার্গেটিং করতে পারবো যে সব মানুষ এটা দেখবে, আবার এই বয়সীদের মধ্যে সবাই দেখবে, অথবা এই বয়সীদের মধ্যে যারা শুধু এই প্রোডাক্ট কিনেছে তারা দেখবে। এইভাবে স্পেসিফিক অনেক ভাবে টার্গেটিং করা যায়। সো বুস্টিং আসলে যদি টার্গেটিংটা আপনার টার্গেট অডিয়েন্সটা যদি আমি সেট করতে না পারি, তাহলে বুস্টিংটা আসলে ভালো হয় না। তখন এই যে নিপা যেটা বলছিলেন যে যাদের পেজে লাইক বেশি, ফলোয়ার বেশি, যারা লাইভ করে সেল করছেন, তাদের সেলটা তুলনামূলক তখন বেশি হয়। ঠিক আছে, এবং ডেফিনেটলি তাদের ওই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু তাদের অনেক বছর সময় দিতে হয়েছে, অনেক টাকা খরচ করতে হয়েছে, অনেক স্ট্রাগল করে তারপরে কিন্তু ওই 1.5-2 লাখ
লাইক ফলোয়ার যদি অর্গানিক হয় সেটা তারা নিয়ে আসছেন, ঠিক আছে। আর যদি কেউ লাইক ফলোয়ার কেনেন সেটা দিয়ে আপনার সেল আসবে না কখনোই, ওটা শুধু শো অফ দেখানোর জন্যই যে এই পেজে লাইক ফলোয়ার বেশি, এই পেজ থেকে আমরা কিনলাম। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ই কমার্সের ইতিহাস। ই কমার্স শুরু হয়েছিল 1960-এর দশকে, প্রথম অনলাইন ট্রানজাকশন। ই কমার্স শুরু হয়নি, 60-এর দশকে প্রথম অনলাইন ট্রানজাকশন শুরু হয়। 95 সালে অ্যামাজন আর ইবে তাদের অনলাইন ব্যবসা শুরু করে। 2000-এর পর থেকে ইন্টারনেটের বিস্তার শুরু হলে ই কমার্স ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে আলিবাবা, দারা, জিভেলি, পিকাবো এরা আছে। বাংলাদেশে প্রথম ই কমার্স কবে হয়েছিল? বাংলাদেশে প্রথম ই কমার্স কবে হয়েছিল? প্রথম ই কমার্স কোম্পানির নাম জানেন কেউ? কথা শুনতে পাচ্ছেন সবাই? কেউ জানেন না বাংলাদেশের প্রথম ই কমার্স কোম্পানির নাম কি? স্যার বাংলাদেশে মেবি ফার্স্ট ই কমার্সের ইতিহাস সম্ভবত 2009 সাল হতে পারে নাকি? আচ্ছা, না 2000 সাল ই কমার্স 2000 সাল, বাট কোম্পানির নামটা 2000 সালটা কবে দেখেছেন? 2000 সালটা দেখেছিল গিয়ে আমরা আমাদের ইন্টারমিডিয়েটের একটা বইতে ছিল যে ই কমার্সের যাত্রা শুরু হয় বাংলাদেশে 2000 সালে। ওইখানে কোম্পানির নামটা উল্লেখ করা ছিল, মুন্সি জি। হ্যাঁ, জি হয়তোবা হইতে পারে, বাট মুন্সি কি না আই এম নট শিওর, বাট 2000 সালে এটা আমি মানে ভেরি শিওর। 2000 সালে বাংলাদেশের প্রথম ই কমার্স কোম্পানি আছে যেটার নাম ছিল মুন্সিজি.com, এবং 1997 সালে এটার অনুমোদন হয়। তখন খুব সম্ভবত এরশাদ সরকার ছিল, তখনকার সময় এটার অনুমোদন করা হয়। 97 সরকার ছিল, 97 সালে আওয়ামী লীগ সরকার যে ছিল। সরকারই থাকুক তখন অনুমোদন করা হয় আর কি। 97 সালে অনুমোদন করা হয় এবং 98 সালে সংসদে সেটা একবার বাতিল করা হয়, তারপরে আবার 2000 সালে এটা মানে ইয়া হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা বাংলাদেশের কোম্পানির নামটা জানতে চাচ্ছিলাম। তো কোম্পানির নাম ছিল মুন্সিজি.com। তারা পরবর্তীতে এটা আমরা বলছি যে এটা তখনও বাংলাদেশে ইন্টারনেট এত পেনিট্রেশন এত বেশি ছিল না, লোকজন অনলাইনে কিনতো না বা এটা বুঝতো না বা ইন্টারনেটও ইউজ করতো না, যার কারণে এরা সার্ভাইভ করতে পারেননি ওনারা। পরবর্তীতে আসে হলো সেলবাজার, তারপরে আসে ক্লিকবিডি.com। ক্লিকবিডি.com আসে, সেলবাজার আসে সিমিলার টাইমে আসে 2005-06 সালে দুজনেই। একটা হলো বাইরের কোম্পানি, একটা হলো দেশি কোম্পানি। সেলবাজার বাইরের কোম্পানি, ক্লিকবিডি দেশি কোম্পানি। তারপরে পরবর্তীতে আসলো 2011-12 সালে, 11 সালে 12 সালে আসলো, 11 সালে আসলো আজকের ডিল.com, 12 সালে আসলো হলো রকমারি, 13তে আসলো হলো বিক্রয়.com, 14তে আসলো হলো দারাজ। এইভাবে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা কোম্পানি আসতে থাকলো। B2B, B2C সবাই তখন কাজ শুরু করলো বাংলাদেশে। প্রথম লজিস্টিক কোম্পানি বা স্মার্ট লজিস্টিক কোম্পানি বা ই লজিস্টিক কোম্পানি যেটাকে বলি সেটা ছিল ই কুরিয়ার। তারপরে আসছে হলো পেপারফ্লাই, তারপরে আসলে বাহক, যদিও লাইসেন্স কোম্পানি না তারা, আসছে পেপারফ্লাই, তারপরে আসছে হলো স্ট্রিট ফাস্ট, তারপরে আসছে রেডেক্স, তারপরে অনেকগুলো কোম্পানি আসছে গেছে। এর মধ্যে বাংলাদেশে ধরেন 2000 সাল থেকে 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত বাংলাদেশে কুরিয়ার কোম্পানি ওপেন হয়েছে প্রায় 1000-এর উপরে, শুধু স্মার্ট লজিস্টিক্স। আর লজিস্টিক কোম্পানি তো প্রায় 15 লাখের উপরে, সরি ই কমার্স কোম্পানি প্রায় 15 লাখের উপরে ওপেন হয়েছে, তার মধ্যে 70-80% বন্ধ হয়ে গেছে। এনিওয়েজ, আমরা পরের স্লাইডে যাই। বাংলাদেশে ই কমার্সের বিকাশ অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। 2010 সালের পরে আস্তে আস্তে বাড়ছিল, 20-এ কোভিডের পরে এটা অত্যধিক পর্যায়ে বেড়ে যায়। কিছু কোম্পানির নাম দারাজ, চালডাল, পিকাবো, রকমারি, আজকের ডিল, অলরেডি এগুলো নিয়ে আমরা কথা বলেছি। ই কমার্সের উদ্দেশ্য অনলাইন ভিত্তিক সহজ ব্যবসা তৈরি করা, সময় এবং খরচ সাশ্রয় করা, পণ্য ও সেবার বিশ্বব্যাপী বাজার তৈরি করা। এই বিশ্বব্যাপী বাজারটা বাংলাদেশে ধরেন এনআরবি বাজার নামে একটা কোম্পানি স্টার্ট হয়েছিল 2017 সালে। তারাই প্রথম কনসেপ্ট নিয়ে আসে লোকাল টু গ্লোবাল। লোকাল টু গ্লোবাল কনসেপ্ট নিয়ে তারা এখনো কাজ করে যাচ্ছে, বাট দে আর স্ট্রাগলিং, কারণ তারা
ওই যে বলেন না যে মুন্সিজি.com যেরকম ভাবে সময়ের আগে স্টার্ট করে ফেলেছিল, এই লোকাল টু গ্লোবালটা যখন 17 সালে তারা স্টার্ট করেছিল, এটাও তারা সময়ের আগে স্টার্ট করে ফেলেছিলেন। এবং এই এনআরবি বাজার তারা প্রচুর টাকা পয়সা আগেই খরচ করে ফেলেছেন, যার কারণে এখন যখন লোকাল টু গ্লোবাল জিনিসটা ইজি হয়েছে, দেয়ার এখন ফান্ড ক্রাইসিসে ভুগছে তারা এখন। সো বাট দে আর পায়োনিয়ার। এই 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 মুন্সিজি.com তখন স্বপ্ন দেখেছিল বলে বাংলাদেশে ই কমার্স আগে স্টার্ট হয়েছে। এই লোকাল টু গ্লোবাল এনআরবি বাজার শামীম ভাই উনি করেছেন, কনসেপ্টটা নিয়ে আসছেন দেখেই এখন আমরা অনেক কিছুই অনেক ইজিলি পাচ্ছি বা আমরা বাইরের দেশেও সেল করতে পারছি। তো এইসব পায়োনিয়ার মানুষজন স্ট্রাগল করে সবসময়, যারা শুরুতে কাজ করে। একটা সময় গিয়ে মানে আমাদের উচিত তাদেরকে সবসময় সম্মান করা এবং তাদেরকে সেই জায়গাটা দেওয়া, যারা শুরুর সময় এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন। এটা সবচেয়ে বড় জিনিস হলো ক্রেতাদের জন্য 24 ঘন্টা খোলা, 24/7। আমরা 7 দিনই, ইভেন ঈদের দিনও আমরা জিনিসপত্র কিনতে পারি। আর ব্যবসা পরিচালনার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, এটার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে প্রচুর কম্পিটিশনের কারণে আমরা ওই যে একজন বলছিলেন যে রিভিউ দেখে আমরা প্রোডাক্ট কিনি, তো আমরা দেখতে পাই যে ওনার প্রোডাক্টের রিভিউ ভালো, ওনার এখানে প্রাইস কম, তাহলে ওনার কাছ থেকে কিনবো, আমি একটা পেজ থেকে কিনবো না। সো এটা এরকম না যে আমার পুরা এলাকাতে একটা বা দুইটা দোকান সেখান থেকে কিনতে হবে, এখানে মনোপলি করার সুযোগটা খুবই কম, যার কারণে এখানে স্বচ্ছতা অনেক বেশি থাকে। কিন্তু প্রোডাক্টটা আপনি ক্যাশ অন ডেলিভারি কনসেপ্টটাই নিয়ে আসছিল, যে প্রোডাক্টটা দেখে হাতে নিয়ে দেখে পছন্দ করে তারপরে কিনবেন। সো এখানে একটা রিস্ক থাকে অ্যাডভান্স পেমেন্ট করলে, কিন্তু ই কমার্সের কনসেপ্টটা কিন্তু পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করেই নেওয়া। আপনাদের অভিজ্ঞতা তো অলরেডি শেয়ার করলেন, আমরা এটা নিয়ে কথা বলেছি, B2B, B2C, C2C, C2B, G2C। না না, বলেন এগুলা কি? B2B কি? বিজনেস টু বিজনেস, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিজনেসটা। এটা কি বাংলাদেশে B2B কারা আছে ই কমার্সের ক্ষেত্রে? দারাজ প্রথমে। দারাজ কি B2B? দারাজ B2C মেবি। পাঠাও কুরিয়ার। কে? পাঠাও কুরিয়ার। ওটা তো কুরিয়ার। শপআপের নাম শুনেছেন? জি স্যার, এটা তো মনে হয় ওয়েবসাইট এরকম বানায়। তারা ওয়েবসাইট বানায় না। শপআপের একটা উইং আছে, যেটা রেডেক্স কোম্পানি, রেডেক্সের মাদার কোম্পানি হলো শপআপ। সেই শপআপের কিছু উইং আছে, একটা হলো রেডেক্স, এটা হলো মুকাম। ভাই পাইকারি হোলসেলারটা কি B2B এর আন্ডারে পড়ে? পাইকারি যারা মানে পাইকারি হোলসেলার অনলাইনে কে আছে? সোর্স থেকে কিনে তারপরে আবার পাইকারি তো অনলাইন বেজও হয়। আমি নাম জানতে আমি চাচ্ছিলাম। চাইলে নামটা তো রানি। আচ্ছা, এই যে শপআপের ইয়ে হলো যে তারা বাংলাদেশে B2B করছে, প্রিয় শপ B2B করছে। প্রিয় শপের নাম চালডাল কি B2B হবে? না, চালডাল B2C করছে। তাদের মেইন হলো B2C, আপনি বাল্কে কিনতে পারবেন, কিন্তু তাদের মেইনলি হলো B2C। সরাসরি কাস্টমাররা তাদের কাছ থেকে 1 পিস 2 পিস কিনতে পারে, কিন্তু যারা মেইনলি B2B, মেইনলি যাদের B2B তাদের কাছ থেকে বাল্কে কিনতে হয়, তারা পাইকারি সেল করে। আচ্ছা, আলিবাবা থেকেও তো মনে হয় বাল্কে বাই করা যায়, এটাও কি B2B? আলিবাবাটা হলো B2B আর আলি এক্সপ্রেসটা হলো B2C, ঠিক আছে? আলিবাবা হলো B2B আর আলি এক্সপ্রেস হলো B2C। আলি এক্সপ্রেস থেকে কেউ কিনেছেন আপনাদের মধ্যে? না স্যার, আমি কিনি নাই, কেউ কিনছে জানি না। সিন্দাবাদ.com এখন আর নাই, সিন্দাবাদ.com বন্ধ হয়ে গেছে। আমি জানি না আবার রিওপেন করেছে কিনা, বাট মাঝখানে আমি জানতাম যে তারা বন্ধ হয়ে গেছে। দারাজ হোলসেল, হ্যাঁ দারাজ হোলসেল আছে, কিন্তু দারাজের মেইনলি হলো তারা B2C, বিজনেস টু কনজিউমার। আচ্ছা, C2C কারা আছে বাংলাদেশে? কে বলবেন? ইনফ্লুয়েন্সাররা C2C। কারা? ইনফ্লুয়েন্সার যারা। না, ইনফ্লুয়েন্সার না, প্রোডাক্ট সেল করছে সরাসরি। C2C কে আছে?
আর একটু ইজি করে বলি, ধরেন যারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করছে, কে আছে? বিক্রয়.com বা ক্লিকবিডি। বিক্রয়.com, ফ্যান্টাস্টিক। বিক্রয়.com হলো বাংলাদেশের C2C। আমি আমার ইউজ করা মোবাইলটা, সেকেন্ড হ্যান্ড মোবাইলটা আমি সেল করতে পারছি সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস। এটাকে বলে ক্লাসিফাইড সাইট। এটা আসলে ই কমার্সের একটা উইং, বাট আমরা ই কমার্স বলতে যেটাকে বুঝি সেটা সরাসরি না। সেলবাজার, জি সেলবাজার বন্ধ হয়ে গেছে। সেলবাজার পরবর্তীতে এখানেই .com হয়েছিল, ঠিক আছে। ফেসবুক মার্কেট প্লেস, কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়া। এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ব্যবসা করে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। হাজার হাজার কোটি টাকা বলছি, শুধু আপনাদের কোন ধারণা আছে বলতে পারবেন যে এই বছরে এখন পর্যন্ত ফেসবুকে বুস্টিং বাবদ বাংলাদেশের মানুষজন কত কোটি টাকা দিয়েছে? বলেন তো, বলতে পারবেন? স্যার শুধু বলতে ফেসবুক, পারছি না। যে কোনো কিছু, যে কোনো একটা অ্যামাউন্ট ধারণা করেন দেখি, কার ধারণা ভালো হয় দেখি। কোটি তো মনে হয় অবশ্য, রাইট? হ্যাঁ কোটি অবশ্যই, কোটি অবশ্যই। 1 মিলিয়ন। 1 মিলিয়ন কি টাকা না ডলার? 1 মিলিয়ন টাকাই। 1 মিলিয়ন টাকা তো 10 লাখ না টাকা হয়। বেশি হবে না স্যার 5 কোটি। 5 কোটি ডলার? 5 কোটি ডলার। হ্যাঁ আরাফাত বলেন, হাসলে হবে না, বলতে হবে। আই থিঙ্ক $30,000 হতে পারে, মেবি। $30,000? এই বছর আমি বুস্ট করেছি এই পর্যন্ত প্রায় $75,000। ও মাই গড। আমি আমার পেজে বুস্ট করেছি $75,000। শুধু আমাদের ই কমার্সে একজন আছে যে ডেইলি $2,500 বুস্ট করে। এই যে আমার আমার পাশেই অফিস, আমার অফিসের কাছেই অফিস, প্রতিদিন $2,500 বুস্ট করে উনি। এক ভদ্রলোক, একজন সেলার, আর প্রতিদিন উনি 3 লক্ষ টাকা বুস্টিং এ দেয়। প্রতিদিন $2,500 দেয়, মানে উনি মাসে $75,000 উনি একাই দেয়। স্যার ওনার কি নিজস্ব ই কমার্স আছে? হ্যাঁ নিজস্ব ই কমার্স সেল করে উনি। বাবা, আমি তো এই পুরো বছরে করেছি 75,000, উনি মাসে করে $75,000। 2,000 কোটি ডলার। বাংলাদেশ মাসে এত টাকা? বাংলাদেশের মানুষের এত টাকা? 2,000 কোটি ডলার এই বছরে মানুষজন বুস্ট করেছে, ফেসবুককে দিয়েছে। বুঝতে পেরেছেন? সো আমাদের উচিত ফেসবুক কমার্স না করে ই কমার্সটাকে বাংলাদেশে আরো স্ট্রং করা, জোরদার করা। আমরা ফেসবুকের মাধ্যমে, শুধু ফেসবুক বুস্টিং এর মাধ্যমে লোকজন ফেসবুককে দিয়ে দিচ্ছি হাজার হাজার কোটি ডলার। হাজার ডলার না, হাজার কোটি ডলার। 2022 সালে এটা ছিল $1,200 কোটি। 23, 24, 25 সালে এসে মোটামুটি এটা নিয়ার টু $2,000 crore। আশা করছি ডিসেম্বর পর্যন্ত $2,000 কোটি উপরে এটা দিয়ে দিবে। $2,000 কোটি কত টাকা হয় আর কতটা শূন্য হয়। $2,000 কোটি বলতে বলতে আমার গলার স্বর ভেঙে গেছে, বুঝতে পারছেন কত টাকা আমরা ফেসবুকে দিয়েছি? ট্রিলিয়নের মতো। যাক, তো যে এটা এত টাকা বিজনেস বুস্টিং করেছে সে নিজে কত পাচ্ছে? হ্যাঁ একটা মার্জিন তো থাকেই। ফেসবুকে ধরেন আমরা যারা বুস্টিং করি আমাদের তো ভ্যারাইটি প্রোডাক্ট আছে, তো একটা মার্জিন আমরা ধরি। ফেসবুক কখনো, ওই যে বললাম অ্যালগোরিদম অনেকে মার্কেট নষ্ট করে ফেলে, অ্যালগোরিদমের ব্যাপার আছে। যদি অ্যালগোরিদম ধরে ঠিক মতো টার্গেটিং করে বুস্ট করা যায় তাহলে একটা ভালো মার্জিন থাকে আলহামদুলিল্লাহ। ধরেন পার প্রোডাক্টে 20% to 30% থাকে, এবং যদি সেটা ইউনিক প্রোডাক্ট হয় কখনো কখনো 100% থাকে না, 70-80% মার্জিন থাকে। যদি একদম নতুন কেউ প্রোডাক্ট নামিয়েছে, বাংলাদেশে আর কেউ নামায়নি, যদি হয় তাহলে আপনি 70-80% আপনি 500 টাকার প্রোডাক্টে 900 টাকা 1,000 টাকা সেল করতে পারবেন। 500 টাকা দিয়ে কিনে 1,000 টাকা সেল করা যায়। সেক্ষেত্রে বুস্টিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনলাইনে একটা জিনিস সবসময় মাথায় রাখি যে প্রোডাক্টটা আমি নতুন নামিয়েছি, প্রথম দিকে প্রোডাক্টটা আমার ধরেন 50 সেন্টে আমার অর্ডার আসলো, সেক্ষেত্রে আমার পড়তেছে 80 টাকা বা 75 টাকা।
কিন্তু যখন 75 টাকা না 50 সেন্ট অর্ডার আসলে ধরেন 65 টাকার মতো পড়ে, এবং সেটা যদি একটা সময় গিয়ে সেটা কিন্তু $1.5 $2 একটা অর্ডার পড়বে। সো আমি 500 টাকার প্রোডাক্ট যখন আমি 1000 টাকা দিয়ে সেল করছি, আমি একা সেল করছি, আমার সাথে যখন আরো 10 জন সেল করবে তখন আর ওই 50 সেন্টে একটা অর্ডার পড়বে না, তখন অর্ডার পড়বে গিয়ে $1.5 $2 $2 মানে হলো 140 টাকা করে ধরলে 280 টাকা। তখন কিন্তু আমার অলরেডি 780 টাকা খরচ হয়ে গেছে, তারপরে আমার প্যাকেজিং আছে, তারপরে প্রোডাক্ট রিটার্ন হওয়ার একটা সম্ভাবনা আছে, কম্পিটিটিভ মার্কেট, সবকিছু মিলে তখন 100 টাকা মার্জিন রাখা কষ্ট হয়ে যায়। আপনি 1000 টাকা সেল করে আপনি 100 টাকা মার্জিন রাখতে পারছেন না। বুঝতে পেরেছেন? জি তাসনিম বলেন। অনেক সময় দেখা যায় কি মার্কেটিং এর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রবলেম সলভিং প্রোডাক্ট গুলা যেন সেল করা হয় মতো। এখন প্রবলেম সলভিং প্রোডাক্ট আমার কোনটা, মানে আমার দ্বারা আমি যেটা করলে প্রফিটেবল হব সেটা মানে কিভাবে বোঝা যাবে, মানে কোনো ওয়ে আছে? আর অনেক সময় দেখা যায় কি আমি যে প্রোডাক্টটা সেল করতেছি সেটার মার্কেটে আরো অনেকজন আছে, সেটার মধ্যে কি ইউনিকনেসটা কাজ করে কিনা সেল করার সময়, মানে আচ্ছা, এখন কাস্টমারদের আপনাদেরকে কিভাবে বুঝাবো যে কি আমারটাই ইউনিক, এটার মধ্যে একটা স্পেশালিটি আছে, সেটা কোনো ওয়ে আছে? স্পেশালিটি ধরেন আমি আপনাকে বলি, ধরেন একটা খেলনা আপনি সেল করছেন, যেহেতু আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি, বেবিদের এডুকেশনাল টয় নিয়ে কাজ করছি। ধরেন একটা খেলনা বা এডুকেশনাল টয়, সেটা আমরা ধরেন মার্কেটে পাওয়া যাচ্ছে ব্যাটারি প্রোডাক্ট। সেই ব্যাটারি 3 ব্যাটারি 4 ব্যাটারি দিয়ে একটা খেলনা চালানো হচ্ছে, সেই মোটরটা চলতেছে। আমি কি করলাম, আমি সেটা অলরেডি ধরেন মার্কেটে 1 বছর ধরে চলতেছে, আমি চায়না থেকে নিয়ে আসলাম রিচার্জেবল ব্যাটারি দিয়ে, সেটা আমার ইউনিকনেস। আমি নতুন করে সেটা মার্কেটে ছাড়া ফেলে 200 টাকা 300 টাকা দামে বেশি দিয়ে সেটা সেল করতে পারবো, আমার পক্ষে সম্ভব। কারণ আমি আরেকজন যখন সেটা অর্ডার করবে তার আস্তে আস্তে 40 থেকে 45 দিন সময় লাগবে, কারণ সে এয়ারে রিচার্জেবল বা ব্যাটারি প্রোডাক্ট নিয়ে আসতে তার সে কস্টিং দিয়ে কভার করতে পারবে না, তাকে শিপে নিয়ে আসতে হবে। সে যখন শিপমেন্ট করবে চায়না থেকে প্রোডাক্টটা বা অন্য কোনো দেশ থেকে প্রোডাক্টটা নিয়ে আসবে শিপে, তার মিনিমাম 45 ডেজ সময় লাগবে। সো সেই 45 ডেজের মধ্যে কিন্তু আমি একটা ভালো মার্জিনের প্রোডাক্ট আমি সেল করতে পারছি। সো ইউনিকনেস যদি বলেন, এই যে ব্যাটারি প্রোডাক্টটাকে আমি রিচার্জেবল করে নিয়ে আসলাম, সেটা আমার জন্য একটা সেই প্রোডাক্টের মধ্যে ইউনিকনেস নিয়ে আসলাম। অথবা একদম ইউনিক একটা প্রোডাক্ট যদি আমি নামাইতে পারি, সেটা যে কোনো কিছু হতে পারে, ধরেন অনেকে মগ সেল করে। কিছুদিন আগে না, কয়েক বছর আগে ফার্স্ট আসলো যে আপনি মগ কিনবেন, কিন্তু সেই মগটাকে আপনার যে ছবি দিবেন হিট প্রিন্ট করে, সেই ছবিটা আমি বসাই দিব। তাহলে উনি ওই প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা ইউনিকনেস নিয়ে আসলো। গতকালকে আমার কাছে আমার অপারেশন ম্যানেজার আসছে যে ভাই আমরা কিছু হুডি সেল করবো। বললাম হুডি তো মার্কেটে অনেকেই সেল করতেছে, তাহলে ভাই আমরা একটা কাজ করি, সেই হুডির মধ্যে আমরা কাস্টমাইজ করে দিব, বলবো আপনি আপনার পছন্দের কোনো লাইন বা কারো ছবি যদি দেন সেটা আমরা হিট প্রেস করে দিই। ঠিক আছে, তাহলে টাকাটা অ্যাডভান্স নিয়ে নিয়েন। তাহলে উনি এখন হুডির সোর্সিং, বললাম হুডির সোর্সিং কোথায়? বললাম ভাইয়া ফ্যাক্টরি, আমার পরিচিত একটা ফ্যাক্টরি আছে, সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা নিয়ে আসবো। আমি বলেছিলাম, উনি জানে যে আমরা যে প্রোডাক্টটি করি আমরা সাধারণত সরাসরি ফ্যাক্টরি থেকে বা ইম্পোর্টার থেকে আনার চেষ্টা করি, তাহলে মার্জিনটা বা প্রোডাক্টের প্রফিট মার্জিনটা বেশি থাকে, কস্টিং কম পড়ে। বললাম তাহলে হিট প্রেস কোথায় করা যায়? বলে হিট প্রেসটা আমাদের অফিসের কাছে একজন আছে, একটা ফ্যাক্টরি আছে যারা হিট প্রেস করে দিবে। বললাম কস্টিং তাহলে করো, কস্টিং করে আগামীকালকে উনি আমাকে দিবেন যে হুডির দাম পড়বে কত, আর আমার এই যে হিট প্রেস করলে হিট প্রেসের মাধ্যমে যদি আমি সেই ছবিটা প্রিন্ট করে দিই তাহলে আমার কত কস্টিং আসবে। উনি বলার সাথে সাথে আমি কি করলাম, অ্যাড লাইব্রেরিতে গেলাম, গিয়ে দেখলাম ফেসবুকে কে এখন এই মুহূর্তে সেল করছেন, হুডি সেল করছে হলো এই মুহূর্তে 5টা পেজ যারা অ্যাড দিয়ে হুডি সেল করছেন, এবং এর মধ্যে একজনও নাই যারা এই কাস্টমাইজ আইটেমটা সেল করছেন। তাহলে এই কাস্টমাইজ আইটেমটা যদি বৃহস্পতিবার উনি কস্টিং নিয়ে আসেন আর রবি সোমবার থেকে যদি আমি এটা বুস্ট চালাই, তাহলে আমি এটা এই হুডির ইউনিকনেস নিয়ে আসলাম। এই হুডিটা আমার জন্য তখন ইউনিক প্রোডাক্ট হবে। বুঝতে পেরেছেন? জি, আরেকটা প্রশ্ন ছিল, যেমন দেখা যায় কি বেশিরভাগ যারা বিজনেস করেন তারা হচ্ছে মূলত ফ্যাক্টরি থেকে কন্ট্যাক্টটা করে জিনিসগুলো নিজের কাছে নিয়ে আসেন। এখন যারা ধরেন স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইফ থেকে স্টার্ট করছে বা সেরকম স্টার্ট করতে চাচ্ছে, তাদের মানে পসিবিলিটি কত দূর, ওরা বা ফ্যাক্টরিতে কিভাবে যোগাযোগ করবে, বা এরকম পরিচিত তো তাদের থাকে না, তাদের ক্ষেত্রে সেটা কিভাবে মানে পসিবল হবে, এটা যদি একটু বলতেন। Mofizul Islam, the best business trick is share, outstanding. না, I'm here to আসলে বুকিশ জিনিসপত্র শেখাইতে আমি পছন্দ করি না। আমার সেশনগুলো এরকমই হয়, ইন্টারেক্টিভ। আমি এসেই সবার মাইক্রোফোন অন করে দিই, সবাইকে প্রশ্ন করার এবং তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ দিই। সেইখান থেকে আমি চেষ্টা করি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাকে যদি আমি
ট্যাগ করে দিতে পারি, তাহলে আপনাদের কাছে এটা মোর রিয়েলিস্টিক মনে হবে এবং রিয়েল সিনারিও, মার্কেট সিনারিও আপনারা জানতে পারবেন। যার কারণে আমার সেশনগুলো এরকমই হয়, পুরোটাই গল্প করতে করতে কাটাই দিই এবং চেষ্টা করি সেটার মধ্যে পুরো সেশনটাতে যা যা টপিকগুলো আছে সেটা কভার করে। আমি জানি না আপনাদের ভালো লাগছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা। এনিওয়েজ, আপনি আপনার প্রশ্নটা কি বলছিলেন জানি ভুলে গেছি। আমি বলতে চাচ্ছিলাম যাদের কাছে ইনভেস্ট করার মতো বেশি টাকা থাকে, ধরেন আপনার প্রয়োজন নেই, আপনি যে বড় খুব বেশি ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে এটার প্রয়োজন নেই। আমি কিছুদিন আগে না, আমি 22 সালে নিজের বলার মতো গল্প ওইটাতে গিয়েছিলাম, ইনভাইট করেছিলেন আমাকে। ওখানে যাওয়ার পরে এক আপু ছিলেন, নিশাত নাম, উনি অর্নামেন্ট সেল করেন। উনি বললেন যে উনি 2,500 টাকা দিয়ে ফার্স্ট উনি ব্যবসা শুরু করেন এবং এখন মোটামুটি ওনার মান্থলি ইনকাম বলছি না, এটা ধরেন 6 ফিগারে, মানে লাখের উপরে মান্থলি ইনকাম আছে এখন ওনার। আমি অ্যামাউন্টটা না বললাম। তো এটা যে আসলে খুব প্রয়োজন আছে তা না, আপনাকে প্রোডাক্ট চুজ করাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে কিছুক্ষণ আগে হয়তো আমি এটা কথায় হয়তো বলেছিলাম যে সোনালিস ক্লোজেট একটা পেজ আছে, এটা আমার এক ফ্রেন্ডের, শখের বসে শুরু করেছেন এবং আলহামদুলিল্লাহ সেদিন কালকে গিয়েছিলাম ওখানে, কারণ উনি শীতে শাল সেল করেছিলেন গত বছর। তো এই শাল একটা কিনবো চিন্তা করছিলাম, তো ওনার পেজে গেলাম, গিয়ে দেখলাম যে ওনার 18,000 অর্গানিক লাইক, এক বছরের মধ্যেই লাইক এসেছে 18,000 এবং সবগুলো অর্গানিক লাইক। এবং পেজে মনে হলো যে প্রোডাক্টগুলো আসলেই ভালো। তো এখন এই যে জিনিসটা দেখেন, এক বছরের মধ্যে কিন্তু মোটামুটি উনি ব্যবসাটাকে, 1 বছর না 2 বছরের মধ্যে কিন্তু উনি ব্যবসাটাকে এস্টাবলিশ করে ফেলেছেন। শখের বসে শুরু করেছেন। ফার্স্টে টাঙ্গাইল থেকে উনি কাপড় নিয়ে আসছেন, নরসিংদীর যেই থেকে ওনার হাজবেন্ড কাপড় নিয়ে আসছেন, উনি চুজ করতেন, ওনার হাজবেন্ডকে নিয়ে আসছেন। 2 পিস 3 পিস ইসলামপুর থেকে নিয়ে আসছেন, 2 পিস করে নিয়ে আসছেন। আগে অর্ডার দিয়ে ধরেন ছবি তুলে উনি প্রোডাক্টের বুস্ট করে নাই, ফার্স্টে এমনিতেই অর্গানিক নিজেদের মধ্যে সেল করেছে, তারপরে বুস্ট করেছে। এখানে একটা জিনিস হলো প্রোডাক্ট ফটোগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। ওনার প্রোডাক্ট ফটোগ্রাফি খুব ইউনিক। আমি প্রথম দিকের যে ফটোগ্রাফিগুলো যদি দেখি, আলোর যে শেড পড়ছে, রোদ পড়ছে এবং যে প্রফগুলো উনি ইউজ করেছেন, ফ্যান্টাস্টিক। ওইভাবে উনি ছবি ফটোশুট করেছেন, ওনার ছবিগুলো দেখলেই মনে হয় এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট। ওনার ওই ছবি দেখেই অনেক প্রোডাক্ট সেল হয়ে যায়। সো প্রোডাক্ট সবসময় যে আপনার ভালো সুপার প্রোডাক্ট নিয়ে আসতে হবে মার্কেটে তা না। আপনি এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যে আপনি ইউনিকনেস নিয়ে আসতে পারেন প্রেজেন্টেশনের মাধ্যমে। আপনি যখন খুব ভালো আপনি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ছবিটাকে, এই সেম শাড়ি, ধরেন একটা শাড়ির কথা বলছি, কিছুদিন আগে না, গত বছর এক শাড়ির সেলারের সাথে কথা বলছিলাম, উনি ফ্যাক্টরি থেকে শাড়ি নিয়ে আসেন। উনার প্রতিদিন সেল হয় হলো 40-50টা। উনার কাছ থেকে নিয়ে আরেকজন সেল করেন, উনার সেল হয় প্রতিদিন 150 থেকে 200 পিস শাড়ি বিক্রি করে উনি। তো উনি বলছে, ভাই আপনার সেল হয় আমার সেল হয় না কেন? উনি তো আর বলে না। তা আমি ওনার কাছেও গেলাম, দুজনের পেজে দেখলাম, দুজনের ফুল প্রসেসটা আমি আমার মতো করে অ্যানালাইজ করার পর দেখলাম একজনের ফটোগ্রাফিটা, মানে ফটোগ্রাফিক স্কিলটা হলো ফ্যান্টাস্টিক। এত সুন্দর করে উনি ছবি তুলছেন যে ছবিতে দেখেই মনে হচ্ছে যে না, এই শাড়িটা তো অসাধারণ একটা জিনিস, মানে এটা দেখেই ভালো লাগতেছে। উনি সেল করেছেন 150 পিস, আর যে যার ফ্যাক্টরি উনি সেল করেছেন 40-50টা। তো এক্সিস্টিং মার্কেটে ওই ফ্যাক্টরি যার ওনার থেকে তো উনি বেশি সেল করছেন, এটা তো হওয়ার কথা ছিল না, তাই না? সো নট নেসেসারি যে আপনাকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা নিয়ে নামতে হবে। রাইট। তো এটাতে ধরেন আপনি 5,000 টাকা নিয়ে নামেন, 10,000 টাকা নিয়ে নামেন, 10,000 টাকা দিয়ে যদি নামেন, আপনি যদি কুর্তি নিয়ে কাজ করেন, আপনার কুর্তির অনেক ভালো ভালো জায়গা আছে। ধরেন 450-500 টাকা দিয়ে আপনি যে কুর্তিটা পাবেন সেটা আপনি 700-750 টাকা সেল করতে, 800 টাকা সেল করতে পারবেন। আপনি যখন আপনি একটা জিনিস চিন্তা করুন সবসময়, যে 1 পিসে আপনি 500 টাকা লাভ করার চেয়ে আপনি 10 পিসে আপনি 1,000 টাকা লাভ করেন, তাহলে কি হবে? আপনার দুইটা জিনিস হবে। এক, আপনার বিজনেসের ভলিউমটা বাড়বে, আর আপনার যখন মানে কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনি একটা প্রোডাক্টে বেশি লাভ করার চেয়ে আপনি 5টা প্রোডাক্টে সেম লাভ করেন, তাহলে কাস্টমার বাড়বে। যত বেশি কাস্টমার এঙ্গেজমেন্ট হবে, ফেসবুক তত বেশি কাস্টমার আপনাকে নিয়ে আসবে, তত বেশি সেল আপনার এখানে নিয়ে আসবে। কিন্তু এই জন্য কম্পিটিটিভ মার্কেটে প্রাইস ডাম্প করেন না। কেউ 1,000 টাকা দিয়ে সেল করেছে, এখন আপনি সেটাকে 700 টাকা করে দিয়েন না, তাইলে কিন্তু পুরো মার্কেট আপনি ধ্বংস করে ফেলবেন। না আপনার প্রোডাক্ট সেল হবে, না ওই পেজের প্রোডাক্ট সেল হবে। কম্পিটিটিভ প্রাইসে আপনি হয়তো 20 টাকা কম দিতে পারেন। আমরা এটা না বুঝে আমরা এই কাজটা করি, বা অনেক সেলার এই কাজ করেন। প্রোডাক্ট 1,000 টাকা করে 1 বছর ধরে প্রোডাক্টটা সেল হচ্ছে, উনি কি করেন, এসে এটা 700-800 টাকা দিয়ে দেন। পরবর্তীতে কি হয়, পুরো মার্কেটটা নষ্ট হয়ে যায়। এই বড় সেলার যারা আছে, পরে উনাকেও মানে মার্কেটে থাকতে দেয় না। ওরা 500 টাকা দিয়ে দিলে তো আপনি আর মার্কেটে আপনাকে খুঁজে পাওয়া যাবে না।
আপনি যখন ওদের সাথে বড় সেলার যারা অনেকদিন ধরে সেল করছে, আপনি এসেই যদি প্রোডাক্ট দাম করে দেন, প্রাইস দাম করে দেন, তখন ওরা কি করবে? তখন ওরা আপনার থেকে মার্কেট আউট করার জন্য, ইনভেস্টমেন্ট লস করানোর জন্য তারা প্রাইস আপনার কেনা প্রাইসের চেয়ে তারা কমাই দিবে দাম। তার কিছুই হবে না, সে অন্য প্রোডাক্ট দিয়ে দাম উঠাই নিবে, কিন্তু আপনি কট খেয়ে যাবেন। সো মার্কেটে যখনই ব্যবসায় আসবেন, খেয়াল রাখবেন প্রাইস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেন্সিটিভ জিনিস। কখনোই প্রাইস ডাম্প করবেন না, প্রাইস সিমিলার রাখবেন, 10-20 টাকা বেশি দিক করবেন, অথবা কম্বো অফার করবেন, ইউনিকনেস নিয়ে আসবেন, কম্বো অফার করবেন। উনি 1 পিস 1000 বেচে, আপনি 2 পিস 1500 টাকা করে দেন। বুঝতে পেরেছেন? এনিওয়েজ, অনেক কথা বলে ফেলেছি, এবার আরেকটু আমরা স্লাইডে যাই, কারণ স্লাইডটা একটু শেষ করি, দেখি স্লাইডে কি আছে। ই কমার্সের উপাদান অলরেডি আলোচনা করেছি, ওয়েবসাইট, পেমেন্ট সিস্টেম, লজিস্টিক, সাপ্লাই চেইন, গ্রাহক সেবা 24/7, ডাটা ম্যানেজমেন্ট, যে টার্গেটিং এর কথা বলেছি, গ্রাহকের ডাটা ট্র্যাকিং, ইনভেন্টরি, আলোচনা হয়ে গেছে। কোনো কোয়েশ্চেন আছে কারো এখানে? নাই, থ্যাংক ইউ। ই কমার্সের সুবিধা অসুবিধা: সময় সাশ্রয়ী, খরচ সাশ্রয়ী, ভৌগোলিক সীমাবদ্ধতা নেই, ঢাকায় বসে অ্যামাজন থেকে অর্ডার করা যাচ্ছে, আলি থেকে অর্ডার করা যাচ্ছে, 7 দিন 10 দিনের প্রোডাক্ট আমার হাতে চলে আসতেছে, দ্রুত ডেলিভারি, নিজে গিয়ে কষ্ট করে নিয়ে আসার প্রয়োজন নাই। এখন ফাস্টেস্ট ডেলিভারি, ঢাকার ভেতরে 24 আওয়ার্সে, ঢাকার বাইরে 48 থেকে 72 আওয়ার্সে প্রোডাক্ট চলে আসে। এখন আমি ঢাকা গিয়ে সেই প্রোডাক্টটা কিনে নিয়ে আসবো, এটা সম্ভব নয়। আমি যদি ঢাকার বাইরের কাস্টমার হই, 3 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে আমার হাতে চলে আসতেছে আমি আজকে অর্ডার করলে। প্রতিযোগিতামূলক বাজার, এটা সুবিধা। প্রতিযোগিতামূলক বাজার মানে 3টা 4টা 5টা পেজ সেল করছে, মনোপলি নাই, আমি রিভিউ দেখে, প্রোডাক্ট দেখে আমি কিনতে পারছি কম দামে যারা দিচ্ছে। অসুবিধা ইন্টারনেট নির্ভরতা, বাংলাদেশে অনেক জায়গায় ইন্টারনেট স্লো, ইন্টারনেট পেনিট্রেশন নাই, সেসব জায়গাতে আমরা ই কমার্সটাকে ফ্লারিশ করতে পারছি না। মান ও প্রতারণার ঝুঁকি, এই জন্যই ওই যে ক্যাশ অন ডেলিভারিটা বাংলাদেশে বেশি চলে, কারণ বাংলাদেশের বাইরের মার্কেটে, চায়নাতে, আমি লাস্ট উইকে চায়নাতে ছিলাম, চায়নাতে দেখলাম ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওখানে সবকিছু হলো আপনার হয় আলিপের মাধ্যমে, তাদের কোনো ক্যাশ ট্রানজেকশন নাই, তারা নিজেদের মধ্যে কখনো কোনো ক্যাশ ট্রানজেকশন করে না। তাদের হলো হয় আলিপে অথবা কি বলে এটাকে, ভুলে গেলাম তো, উইচ্যাট পে, তারা সবকিছু উইচ্যাটের মাধ্যমে। একটা অ্যাপের মধ্যে তারা তাদের পুরো লাইফ নিয়ে আসছে, সোশ্যাল মিডিয়াও করছে, পেমেন্টও করছে, সবকিছু উইচ্যাটের মাধ্যমে। নিরাপত্তা সমস্যা, হ্যাঁ, আপনার প্রোডাক্ট লস্ট হওয়ার, ভাঙার অনেক ধরনের সমস্যা থাকতে পারে। যাচাইয়ের সুযোগ নেই, এটা আসলে এখন ঠিক ওরকম হয় না। আপনি যখন অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছেন, তখন যাচাইয়ের সুযোগ থাকছে না, আনার পরে রিটার্ন করছেন, রিটার্ন পলিসি ভালো থাকলে তারা আপনাকে দিয়ে দিচ্ছে। আর না হলে ক্যাশ অন ডেলিভারিতে হলে আপনি প্রোডাক্ট হাতে নিয়ে দেখে পছন্দ হলে নেবেন, না হলে ফেরত দিয়ে দিবেন। এই ফেরত দেওয়ার সময় ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন, এটা একটা রিকোয়েস্ট থাকবে, এটা আমিও করি। কারণ সেই ডেলিভারি, সেই সেলারের প্রোডাক্টটা যদি প্রোডাক্টের মান খারাপ হয়, তাহলে আমি রিটার্ন করলে আমি সেটার দেই না, ডেলিভারি চার্জ দিই না। আমি তখন কাস্টমার যখন, সেলার যখন আমাকে ফোন দেয় যে স্যার আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দেন, আমি বলি প্রোডাক্টের মান খারাপ, যেটা বলেছেন সেটা নাই, এই জন্য ফেরত দিচ্ছি। আনার পরে দেখা গেল যে কালার পছন্দ হচ্ছে না, অথবা আমি তাকে বলেছিলাম এটা একটা সাইজ বলেছিলাম, আসার পরে দেখা যাচ্ছে সে সাইজ দিয়েছে কিন্তু আমার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করছে না। তখন যখন আমার কারণে যদি হয়, বা আমার পছন্দ হয়নি, বা চেঞ্জ অফ মাইন্ড যদি হয়, তখন আমি ডেলিভারি চার্জটা দিয়ে দিই। এটা করবেন, এটা ওই কোম্পানির হক। আপনি ব্যবসায়ী হিসেবে যখন আপনি ব্যবসা করতে নামছেন বা চিন্তা করছেন, তখন আরেক ব্যবসায়ী সুযোগ সুবিধাটা আপনাকে দেখতে হবে। ডেলিভারি সমস্যা চিরন্তন সমস্যা বাংলাদেশে ই কমার্সের ক্ষেত্রে, জানি না এটা আর কতদিন চলবে, এটাকে দ্রুত সমাধান করা উচিত আমাদের, চেষ্টা করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। ই কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনা: এআই অ্যান্ড মেশিন লার্নিং কাস্টমার অভিজ্ঞতা উন্নত করবে। সেলাররা যখন এআই আর মেশিন লার্নিং ইউজ করবে, কাস্টমারদের যে ফিডব্যাক, রিভিউ, এগুলা দেখে তারা প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে হবে নাকি কোথায় কোথায় কাস্টমাইজ করতে হবে, সেটা এআই বা মেশিন লার্নিং এর মাধ্যমে সেলাররা জানতে পারবে। অলরেডি বাইরে পারছে, আমাদের দেশে এখনো এগুলা সেই পরিমাণে আসেনি। ভয়েস কমার্স, শুধুমাত্র ভয়েস কমান্ড দিয়ে কেনাকাটা। সিরি আমার এটা লাগবে, সিরি সেই জিনিসটা অর্ডার দিয়ে দিচ্ছে, দারাজ থেকে তুমি এটা অর্ডার দাও, ফুডপান্ডা থেকে অর্ডার দাও, সিরি আমার খিদা লাগছে। এখন সিরি একটা সময় জানবে যে, আপনি 4 নম্বর পয়েন্টে দেখেন, হাইপার পার্সোনালাইজ শপিং, এআই ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুপারিশ করবে। আমি সন্ধ্যার সময় প্রতিদিন, ধর একটা কথা বলছি, সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আমি পিজা খাই। এখন কি হলো, আমি মঙ্গলবার দিন আমি সন্ধ্যার সময় বললাম যে আমার খিদা লাগছে, তখন কি করবে এআই? অটোমেটিক্যালি হাইপার পার্সোনালাইজ শপিং যেটা, সেটার ক্ষেত্রে এআই আমার
যেইখান থেকে ধরেন পিজা ইন থেকে পিজা খাই বা পিজা হাট থেকে পিজা খাই, সে পিজা হাটে অর্ডার দিয়ে দিবে একটা পিজা, সেই পিজা মঙ্গলবার দিন সন্ধ্যায় আমার হাতে চলে আসবে। সো সে জানে আমি কখন কি করি, আমি ওষুধ খাবো। এখন কিন্তু সিরিতে যদি আপনি ইয়েস সেট করে রাখেন বা অ্যালেক্সা সেট করে রাখেন, ভয়েস কন্ট্রোলের মাধ্যমে, ভয়েস কন্ট্রোল অথবা স্পিকারের মাধ্যমে আপনার ঘরে সেট করা আছে স্পিকার, সেখানে সে 7টার সময় বা ডিনারের পূর্বে আপনি ওটা ওষুধ খাবেন, 9টার সময় আপনাকে সে ভয়েসে আপনি শুনতে পারেন ঘরের মধ্যে বলতেছে যে আপনার আপনার ঔষধ খাওয়ার সময় হয়েছে, সেটা এখন বলছে। সে কিছুদিন আগে না, আরো ধরেন 4-5 বছর আগে আমার মামা ইউএসএ তে থাকেন, উনি ইউএসএ থেকে দেশে আসছেন। তো ওখানে দেশে এসে আমি দেখলাম যে উনি মোবাইলে কিছু একটা করছেন। আমি দেখলাম আমাকে ব্যস্ত, বলে না ওই যে আমার বাসায় বাসার দরজায় জানি কে আসছে, আমি একটু দেখছিলাম। তো ওনার ইউএসএ তে ওনার বাসায়, নিউ ইয়র্কে ওনার বাসার সামনে যে সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরাতে একজন ভদ্রমহিলা আসছেন। তো উনি দেখছিলেন যে কে আসছে, ওখানে বেল দিচ্ছিল, ওনার বাংলাদেশে ওনার মোবাইলে রিং হচ্ছিল। উনি সাথে সাথে মোবাইলটা অন করলেন, অন করে উনি ওখানে দেখলেন যে ওখানে কে আসছে। উনি কি করলেন, এখানে বাটন চিপলেন, ওনার ঘরের দরজা খুলে গেল ওখানে। তো যে শুনলাম তুমি এখান থেকে, বাসায় কিন্তু কেউ নাই, মেইড আসছে, মানে যে কাজ করে সে আসছে, উনি ওইখানে দরজা ইয়ে করে দিল, করে দেওয়ার সাথে সাথে পুরো অটোমেটিক সিস্টেম ওনার ঘরে সব অন হয়ে গেল। আমি চিন্তা করলাম, আমরা এটা বলছি আমি 21 সালের কথা, আমি চিন্তা করছি কবে আমরা এই জায়গায় যাব। আপনি বুঝতে পারছেন, ওখানে নিউ ইয়র্কে ওনার বাসায় বেল দিয়েছে, বাংলাদেশে বসা ওনার মোবাইলে রিং হয়েছে, উনি সিসি ক্যামেরায় দেখলেন কে আসছে, উনি এখানে বাটন চাপলেন, নিউ ইয়র্কে ওনার দরজাটা খুলে গেল, ওই ভদ্রমহিলা ভিতরে ঢুকলেন, ঢুকে কাজ টাজ করে পরিষ্কার টরিষ্কার করে বেরিয়ে চলে গেল। দিস ইজ হাউ দ্য রিয়েল লাইফ ইজ নাওয়াডেজ। আমরা অনেক দূরে আছি। যাক, অনেক কথা বলছি। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কে জানেন? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? অনলাইন মানি, ডিজিটাল মানি, অনলাইন মানি, আর কেউ কিছু? আর কেউ ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের নাম, এই যে আরাফাত, হ্যাঁ বিটকয়েনের নাম আর কে কে জানেন? আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো, ম্যাক্সিমাম 5 মিনিট। এটাকে ফিয়েট কয়েন বলা হয় না? ফিয়েট কয়েনের নাম শুনেছেন কেউ? হ্যাঁ, ফিয়েট কয়েন। না, আর কেউ শুনেছেন ফিয়েট কয়েনের নাম? আমার এটা শোনা হয়নি কখনো, হইতে পারে, আমার জানা নেই। কিন্তু ফিয়েট কয়েন হইতে পারে এটা অন্য আরেকটা কারেন্সি, বিটকয়েনের মতোই হয়তো আরেকটা কারেন্সি, যেটা হয়তো কখনো আসছিল না। ফিয়েট কয়েনের কথা আমার জানা নেই, বাট আপনি বলেছেন সেটা ডেফিনেটলি আমি এখন সার্চ করে দেখবো যে ফিয়েট কয়েন নামে কিছু আছে কিনা। আর কেউ, আর কিছু? বিটকয়েন সম্পর্কে কে কি জানেন বলেন? বিটকয়েন নাম শুনেছেন? ধরাছোঁয়ার বাইরে, ফ্লাইং মানি, যা ধরাছোঁয়ার বাইরে, শুধু ডিজিট টু ডিজিট অ্যাকাউন্টে আদান প্রদান করা হয়। এক বিটকয়েন সমান কত এখন বলেন? স্যার বাংলাদেশের ক্ষেত্রে ইলিগাল, বাট বাইরের দেশে লিগাল। বাংলাদেশের ক্ষেত্রে ইলিগাল, বাইরের দেশে লিগ্যাল, কিন্তু জি, স্যার। বিটকয়েন জিনিসটা কি সেটা বলেন। ডিজিটাল কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা, যার কোনো ভৌত অস্তিত্ব নেই। বিটকয়েন প্রথম কত সালে আসছিল? 2009 সালে। কে নিয়ে আসছিল? এক আননোন ব্যক্তি, যাকে কেউ চেনে না, আজ পর্যন্ত চেনে না বিটকয়েনের অ্যাকচুয়াল মালিক কে। তার নাম সে দিয়েছিল সাতোশি নাকামোতো। এটা হচ্ছে ছদ্মনাম। এই এটা 2009 সালে এটার লঞ্চ হয়, ঠিক আছে? তো এখন ম্যাক্সিমাম জিনিসই আস্তে আস্তে, জি স্যার ফাউন্ডার তো মনে হয় আননোন। হ্যাঁ আননোন, কিন্তু ওনার একটা ছদ্মনাম আছে, অ্যাকচুয়াল নামটা কেউ জানে না। আমি সেটাই বললাম যে ওনার অ্যাকচুয়াল নামটা কেউ জানে না। ওনার যে ছদ্মনামটা আছে, ছদ্মনামটা হলো সাতোশি নাকামোতো। এটা জাপানি নাম, বুঝতে পেরেছেন? যাক, আমি ইলেকট্রনিক প্রোডাক্টস লাইক হেডফোন, কেবলস এন্ড সেম রিলেটেড প্রোডাক্টস নিয়ে বিজনেস স্টার্ট করতে যাচ্ছি ফার্স্টলি ক্যাম্পাসে। ওকে, নাইস।
স্টল দিয়ে স্টার্ট করবো এন্ড ফেসবুক পেজ দিয়ে বুস্ট করার প্ল্যান এন্ড দ্য আদার্স। সো প্লিজ ইফ ইউ হ্যাভ এনি সাজেশনস ওভার দিস। মফিজুল ইসলাম, ইলেকট্রনিক পণ্য নিয়ে কাজ করবেন, হেডফোন, কেবলস এন্ড সেম রিলেটেড প্রোডাক্টস। এটা ওই যে যেটা বললাম, যদি পুরো সেশন শুনে থাকেন, সোর্সিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সোর্সিং যদি করতে না পারেন, এবং হেডফোন, যেমন আমি চায়না থেকে একটা হেডফোন নিয়ে আসছি ডিম্যাক্সের, এটা বাংলাদেশে বিক্রি হয় 1400 সামথিং, 1400, কেউ কেউ 1500 টাকা সেল করে। আমি এনেছি চায়না থেকে, আমার দাম পড়েছে 550 টাকা, অরিজিনাল ডিম্যাক্সের। তো ওখানে ডিসকাউন্ট চলছিল, 550 না 595 টাকা। আমি একটা গ্লাস নিয়ে এসেছি, এই গ্লাসটা বাংলাদেশে এখনো নাই, এটা দারাজে সেল হয় 2000 টাকা প্লাস। আমার সেটা কস্টিং পড়েছে, আমি স্যাম্পল নিয়ে আসছি, ওটা নিয়ে এখন ট্রায়াল বেসিস হয়তো আমি একটু টেস্ট করবো মার্কেটে কেমন চলে এটা। এটার ওই আশ্চর্য হওয়ার কিছু নাই, ওই হেডফোনটার রেগুলার প্রাইস হলো 850 টাকা, ওটা ডিসকাউন্টে ছিল যেন 695 পড়েছে, 595 পড়েছে। আমি একটা সানগ্লাস নিয়ে আসছি, ওটার দাম পড়েছে 950 টাকা, ওটার বাংলাদেশে দ্বারা সেল করছে 2000-এর উপরে, আমি দেখেছি অলরেডি। প্রোডাক্টটা একদম নিউ, এই জন্য আপনাদেরকে বলছি না এটা কি প্রোডাক্ট, কারণ এটা যে বলেন না দেয়ালেরও কান আছে, আমি বললাম আর আপনারা কেউ শুরু করে দিলেন আমার আগে, তাহলে তো আমার লস হয়ে যাবে, এই জন্য এটা বলবো না, ঠিক আছে? তবে একটা গ্লাস নিয়ে আসছি ইনশাল্লাহ, এটা ভেরি সুন আপনারা হয়তো দেখতে পাবেন মার্কেটে, একটা ইউনিক প্রোডাক্ট, দেখি সেটা কি করা যেতে পারে। আচ্ছা, এখানে সাজেশনের কিছু নাই, যেটা পুরো সেশনটা যদি খেয়াল করেন, আর আপনি যখন ফেসবুক পেজে আসবেন, ডিজিটাল নিয়ে যা আলোচনা করছি ওর মধ্যেই কভার থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ক্যাম্পাসে করছেন তাহলে অফকোর্স আপনার ডেফিনেটলি একজন মানে ফিজিক্যাল কাস্টমার্স বেস তৈরি হবে আপনার, এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। আর ক্যাম্পাসে সবাইকে দিয়ে লাইক দেওয়াবেন। মাঝে একটা খুব মজার জিনিস বলি, একটা এঙ্গেজমেন্ট করার একটা বড় ইয়ে হলো যে আপনারা ধরেন এভরি থার্সডে নাইটে আপনারা, অথবা যে কোনো একদিন, অথবা মাসে 2 দিন একটা কুইজ দিবেন, কুইজ ছাড়বেন, এবং সময় দিবেন 3 দিন 4 দিন, এবং বলবেন যে 5 জনকে ট্যাগ করতে, শুধু নাম লিখলে হয় না, 5 জনকে ট্যাগ করতে এবং তার ওয়ালে শেয়ার করতে। করলে আপনারা টপ 3 জন 4 জনকে বা 5 জনকে প্রাইজ দিবেন, গিফট দিবেন, ছোট গিফট, যে কোনো কিছু দেন, কোনো সমস্যা নেই। কিছু টাকা স্পেন্ড করেন, তাহলে আপনার পেজে অর্গানিক কাস্টমার চলে আসবে, পেজে লাইক দিবে, ফলো দিবে, এবং এটা শেয়ার করতে থাকবে, যতজন দেখবে এটা আসতে থাকবে। এটা একটা ভালো ওয়ে, ভেরি গুড ওয়ে টু গেট মোর এঙ্গেজমেন্ট, ঠিক আছে? এই তো, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ইয়েস জেবিন, জি হ্যান্ড রেজ করেছেন। অনেক সময় দেখা যায় কি বলা হয়ে থাকে এরকম যে যখন একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেল করতেছি সেটার ব্যাপারে আমি বারবার পোস্ট দিচ্ছি, সেটা যাদের সামনে পড়তেছে, মানে যারা আমাকে ফলো করছে, তাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা সেট হয়ে যায় যে কি ও মানে এই একজন আছে যে কিনা এই প্রোডাক্টটা সেল করে। দেন পরবর্তীতে তখন যারা এই ধরনের প্রোডাক্টটা কিনতে চায়, তখন তাদের মাথায় ফার্স্টে যার প্রোডাক্টটা সেল করতেছে তার ব্যাপারটা মাথায় আগে আসে, আর তাদের পেজে নক করা হয়ে থাকে। এটা এই ব্যাপারটাতে নিয়ে একটু বললে ভালো হয়। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, এটার জন্য আসলে টাকা পয়সা খরচ করতে হয়। ওই যে আমরা $2000 কোটি ফেসবুকে দিয়েছি, এইখান থেকেই আমরা যারা স্পেন্ড করেছি তাদের প্রোডাক্টই বারবার দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ ধরেন এই মাসের অগাস্ট সেপ্টেম্বরে একটা প্রোডাক্ট সেল করেছি, যেটা ভিউ হয়েছে 4 কোটি। ঠিক আছে, একটা প্রোডাক্ট আমি সেল করেছি, যেটা ভিউ হয়েছে 4 কোটি, 4 কোটি মানুষ দেখেছে সেই প্রোডাক্টটা, এবং সেটা টোটাল ইমপ্রেশন আসছে অল টুগেদার প্রায় 6.5 কোটির মতো। মানে এটা ধরেন অন এন এভারেজ দুইবার করে প্রত্যেক মানুষ এটা আমার দেখেছে, 4 কোটি মানুষ, ঠিক আছে? সো ওই একটা ভিডিওই 2 কোটি মানুষ দেখেছে, এটা একটা প্রোডাক্টেরই। তো ওই 2 কোটি মানুষ দেখেছে, আমি প্রোডাক্টটা 2 মাসে সেল করেছি 12,000 পিস, 12,500 পিস, বুঝতে পেরেছেন? তো যখন বারবার দেখায় তখন আমাদেরকে একটা জিনিস করতে হবে, আপনি যখন বুস্ট করবেন লাইভ করে, তো আমাদের এখনো সেল করার মতো পেজ হয়নি। যখন 1.5 লাখ 2 লাখ বা 50,000 উপরে লাইক আছে, তখন আমি লাইভ করলে আমার সেই প্রোডাক্টগুলো সেল হবে ভালো। কিন্তু তার আগে আমাকে কিছুটা হলেও বুস্ট করতে হবে, এঙ্গেজমেন্ট চালাইতে হবে, এঙ্গেজমেন্ট বুস্টিং দিয়ে আমার কিছু কাস্টমার অডিয়েন্স নিয়ে আসতে হবে। আমরা যখন করবো তখন ক্যারোসেল করবো, যারা বুস্ট করেন তারা জানেন, এটা হলো
একটা ভিডিও দিয়ে বুস্ট করবো না, আমরা 2-3টা ভিডিও দিয়ে বুস্ট করবো। একটা ভিডিও হইতে পারে সেম প্রোডাক্টেরই, তাহলে আমার কাছে যদি একই প্রোডাক্টের সেম অ্যাড 3বার আসে আমি বিরক্ত হব, কিন্তু সেম প্রোডাক্টের 3টা আলাদা আলাদা অ্যাড আসছে। একটা প্রোডাক্ট ফর এক্সাম্পল দেখালাম প্রোডাক্টের কি, একটা অ্যাড দিলাম, একটা ভিডিও দিলাম, একই অ্যাডে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটাতে বলা আছে প্রোডাক্টটা ইউজেস কি বেনিফিট আমাকে দিবে। তাহলে একজনকে যখন 2বার অ্যাড দেখাবে, একই প্রোডাক্টের প্রথম একটা দেখাবে প্রোডাক্টটা কি, সেকেন্ডটাতে দেখাবে এটার ইউজেস কি। তাইলে একজন আমার পেজে ঢুকে বা ওখানে ক্লিক করে সেই ভিডিওটা 50 সেকেন্ড বা 40 সেকেন্ড সে দেখবে না, 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। সাধারণত ইউজুয়ালি লোকজন কি করে 10 সেকেন্ড পর্যন্ত দেখার পরে বের হয়ে যায়। তাহলে প্রথম অ্যাডে আমার থাকবে হলো ভিডিওটা, আমি টোটাল ভিডিওকে 2টা পার্টে ভাগ করে দিব। একটা ভিডিওতে থাকবে হলো প্রোডাক্টটা কি, যেটা 10 সেকেন্ডের মধ্যে মানুষ দেখলো প্রোডাক্টটা কি। পরের ভিডিওতে থাকবে 10 সেকেন্ডের মধ্যেই প্রোডাক্টের বেনিফিট কি। ঠিক আছে, তাহলেই প্রোডাক্টের আমার সেল বেড়ে যাবে। কিন্তু আমরা কি করি, একটা ভিডিওতেই 1 মিনিটের ভিডিওতেই লোকজন 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে বের হয়ে চলে যায়, আমার বেনিফিট কি দেখার আগেই সে বের হয়ে চলে যায়। সো এখানে অনেক অনেক জিনিস আছে। ডিজিটাল মার্কেটিং বললাম না, এটা 3 মাসের কোর্সই আছে আলাদা। 3 মাস ধরে এটা শিখতে হয় যে এটা আসলে ডিজিটাল মার্কেটিং কি জিনিস, এটাকে বা কাস্টমারকে আমি কিভাবে টার্গেটিং করব, কিভাবে অডিয়েন্স নিয়ে আসবো, সেল হবে বাড়বে, এটার জন্য প্লিজ। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে নিউ পেজ যারা খুলে তার অনেক সময় বলা হয়ে থাকে যে ফলোয়ার্স কম হলে বুস্টিংটা অত কাজে দেয় না, এটা কি আসলে এরকম? না না না, এটার সাথে ওটা কোনো সম্পর্কই নেই, ফলোয়ার্স এর সাথে বুস্টিং এর কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, কারণ আপনারা খুবই ইন্টারেক্টিভ। যদিও 50 জনের উপরে ছিলেন, কিন্তু কথা বলেছেন 5-6 জন। সবাই কথা বলে ভালো লাগতো। যদি আপনারা বেনিফিটেড হন তাহলে এটা আমার সার্থকতা, যদি না হন সেটা আমার ব্যর্থতা। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা প্রশ্ন ছিল, বলতে পারি? অবশ্যই, লাস্ট কোয়েশ্চেন আজকের। স্যার, আপনার সাথে আমরা কানেক্ট হতে পারি কিভাবে? আমার সাথে কানেক্ট হতে পারেন কিভাবে? জি, আমার যে নামটা আছে এই নাম দিয়ে আপনারা ফেসবুকেও পাবেন, এই নাম দিয়ে আমাকে লিঙ্কডইনেও পাবেন। আমি স্লাইডে যাচ্ছি। আমার নামটা নিয়ে নেন, এই নাম দিলে সার্চ করলে এই ছবি দিয়ে আপনারা ফেসবুকে পাবেন, লিঙ্কডইনেও পাবেন। আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড হয়ে যান। ঠিক আছে? জি স্যার, আমি লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমি বকবক করে গেলাম এবং 27 জন 26 জন, একজন কমে গেল এই মাত্র, 27 জন ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।